আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। তাপগতিবিদ্যা আমরা ধারাবাহিক ভিডিওতে গত ক্লাসে আলোচনা করেছিলাম বিভিন্ন তাপগতীয় চক্র, পিটি গ্রাফ, তারপর টিবি গ্রাফ থেকে কীভাবে কৃতকাজগুলো বের করতে পারি আমরা সেই টাইপের প্রবলেম সলভ করছিলাম। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। হ্যাঁ, এটা আমরা পড়বো একটু পর। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, যারা চট্টগ্রাম চক বাজারে আমার কাছে অফলাইনে পড়তে চাও বা তোমাদের জুনিয়ররা বা ছোট ভাই বোনরা পড়তে আসতে চায়, তারা এই ঠিকানায় যোগাযোগ করে এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল দিয়ে কন্ট্যাক্ট করে তোমরা অফলাইনে পড়তে পারবা। আমাদের পড়ার যদি চলে আসি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কেন আসছে এটা আগে বুঝতে হবে। দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা শক্তির নিত্যতা প্রকাশ করতো। সেটা শক্তির অবিনাশ্বরবাদ একটা আছে না, মানে তুমি যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করবে একটা সিস্টেমে, তার একটা অংশ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আরেকটা অংশ কাজ করবে। এটাই তো, এরকমই কনসেপ্ট। তার মানে তুমি যা শক্তি তাপ শক্তি এখান থেকে দিবা সিস্টেমে, মানে সিস্টেমে যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করবা সেটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। কিন্তু এখানে কোনো কিছু, এটা শক্তির কি ধরনের অনেকটা নিত্যতা সূত্র। আর দেখো, এখানে আমাদের এই যে তাপের যে আদান প্রদানের ব্যাপারটা, ধরো দুইটা বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে কোন বস্তুটা তাপ দিবে কোন বস্তুটা তাপ নিবে, অর্থাৎ কোন দিক থেকে তাপের প্রবাহ কোন দিকে হবে, তা এই যে তাপ প্রবাহের দিক সেটা কিন্তু এখান থেকে জানা যায় না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে তাপ প্রবাহের কি দিক জানা যায় না। তাপ প্রবাহের দিক জানার জন্য পরবর্তীতে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা বেসিক্যালি আসছে। কথা বোঝা গেছে? তাইলে এখানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা বেসিক্যালি জানতে পারবো তাপের প্রবাহের দিক, তাপের প্রবাহের দিক। তো এই ব্যাপারে বিভিন্ন বিজ্ঞানী বা সায়েন্টিস্টরা বিভিন্ন কথাবার্তা বলেছেন। তাদের চারজনের বিবৃতি এখানে দেওয়া আছে: কার্নোর বিবৃতি, প্লাঙ্কের বিবৃতি, ক্লসিয়াসের বিবৃতি, কেলভিনের বিবৃতি। চারজন বিজ্ঞানী তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে চারভাবে ব্যাখ্যা করেছেন বা তারা বিবৃত করেছেন। এখন প্রত্যেকটারই উদ্দেশ্য একটাই, এবং সেই জিনিসটা তাপ প্রবাহের দিক নির্ধারণ করা। তাপ প্রবাহের কি দিকটা বেসিক্যালি, মানে এখানে দেখো আমরা যদি হিসাব, এখানে প্রথমে বলছে কার্নোর বিবৃতি, দেখো কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে সক্ষম এমন যন্ত্র নির্মাণ সম্ভব নয়। তার মানে তুমি নির্দিষ্ট পরিমাণ তাপকে পুরোপুরি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে ফেলতে পারবা না। তার মানে এখানে কিছু না কিছু তাপ শক্তি অন্য কোনোভাবে নষ্ট হবে বা অপচয় হবে। কিন্তু তুমি যা তাপ শোষণ করছো পুরাটাকেই যান্ত্রিক শক্তি তথা কাজে পরিণত করা প্রায় ইম্পসিবল। ঠিক আছে, প্রায় ইম্পসিবল না, এটা আসলে ইম্পসিবল। হ্যাঁ, এটাই এরকম কোনো যন্ত্রের পক্ষে নির্মাণ সম্ভব না। মানে কোনো যন্ত্র আমি এরকম বানাতে পারবো না যে যন্ত্রটা তাপ নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণরূপে কোথায় যান্ত্রিক শক্তিতে পরিণত করে, অর্থাৎ যা তাপ দিব তাই কাজে পরিণত হবে, এরকম যন্ত্র আমি বানাইতে পারবো না। এটা বলছে বিজ্ঞানী সাদি কার্নো। এরপর প্লাঙ্কের বিবৃতি। বিজ্ঞানী প্লাঙ্ক এসে বলেছেন এমন কোনো ইঞ্জিন তৈরি সম্ভব নয় যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে, অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। পরিবেশের কোনো পরিবর্তন, অর্থাৎ পরিবেশ সিস্টেমের উপর কাজ অথবা সিস্টেম পরিবেশের উপর কাজ করা ছাড়া তোমার কোনোভাবেই এই যে এই কোনো ইঞ্জিন তৈরি সম্ভব নয় যেটা তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজ করবে, মানে কন্টিনিউয়াস ভাবে কাজ করতেই থাকবে, এরকম সম্ভব না। তাইলে পরিবেশের অবশ্যই পরিবর্তন হবে, এবং কথাটা বুঝিও, পরিবেশের পরিবর্তন হবে না এইটা সম্ভব না। এইটা পরিবেশের কোনো না কোনো পরিবর্তন সম্পাদিত হতেই হবে, তাইলে অবিরাম কাজ করতে পারবে। এরপরে আসে ক্লসিয়াসের বিবৃতি। উনি কি বলেছেন? উনি বলেছেন বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। আমরা এমনিতে তো জানি তাপ উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে কি হয়, সঞ্চালিত হয় বা যায় আর কি। তো আমাদের এই জিনিসটা স্বাভাবিক, কিন্তু কখনো ঠান্ডা বস্তু থেকেই গরম বস্তুতে তাপ যাবে না। নিম্ন উষ্ণতার বস্তু থেকে বা নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে কিন্তু কি যাবে না বলতো, এই আমাদের ইয়াটা যাবে না, তাপটা যাবে না। তো এরকম দেখো, বাইরের অবশ্যই হেল্প লাগবে কোনো না কোনোভাবে। হ্যাঁ, নিম্ন তাপমাত্রা বস্তু থেকে উচ্চ তাপমাত্রা বস্তুতে আমরা তাপ নিতে পারবো, তবে সেটা স্বাভাবিকভাবে না, মানে নিজে নিজে ঘটবে না। সেটাকে ঘটানোর জন্য বাইরে থেকে কোনো যন্ত্র কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, স্বয়ংক্রিয় যন্ত্র। এই যে
বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপ স্থানান্তর সম্ভব নয়। তার মানে বাইরের শক্তির সাহায্য প্রয়োজন আছে, অন্য কোনোভাবে বাইরের শক্তি প্রয়োগ করে এই কাজটা করতে হবে। এটাই কোনো বস্তুকে এর পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। কোনো বস্তুকে তার পরিপার্শ্বের মানে চারপাশের শীতলতম অংশ থেকে, চারপাশে যে ঠান্ডা অংশ আছে শীতলতম সর্বনিম্ন তাপমাত্রা, সেই শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে আরো শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। কথা বোঝা গেছে? তার মানে আমাদেরকে শক্তির অবিরাম সরবরাহ আমরা তখনই পাবো যদি হলো ওর তাপমাত্রাটা শীতল না হয়ে, মানে শীতলতম অংশ থেকেও শীতল না হয়ে যদি শীতলতম অংশের তুলনায় কি থাকে, উচ্চ তাপমাত্রা একটু উষ্ণ থাকে, তাহলেই শক্তির অবিরাম এই সরবরাহটা পাওয়া সম্ভব। আমরা এটাই তো জানি, তাই না? উচ্চ তাপমাত্রা বস্তু থেকে নিম্ন তাপমাত্রা বস্তু, বা উচ্চ তাপমাত্রা থেকে তাপ নিম্ন তাপমাত্রার দিকে যাবে। বাট নিম্ন থেকে তোমার উচ্চতে তো কোনোভাবে এটা পাওয়া সম্ভব নয়। এখান থেকে তুমি অবিরাম মানে কি পাবা না, শক্তির প্রবাহ পাবা না। এইটাই, এই কথাগুলো ঘুরে ফিরে একটাই কথাবার্তা, ওই যে মানে আমি নিম্ন তাপমাত্রা বস্তু থেকে উচ্চ তাপমাত্রা বস্তুতে যে তাপের স্বাভাবিক প্রবাহ হয় না, অর্থাৎ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়, সেটাই কিন্তু আমরা এখান থেকে বুঝতেছি। কথা কি বোঝা গেছে? তো আমরা যদি এখান থেকে এটা বুঝি, এরপরে আমাদের কাজ হবে আমাদের এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন। যেমন বিজ্ঞানী সাদি কার্নো ইঞ্জিন তৈরি করেছেন। তারপর পরবর্তীতে এই যে বলছো না, বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের কি স্থানান্তর সম্ভব নয়। এটা কিন্তু আমরা জানি কিসে সম্ভব বলতো? ফ্রিজে কিন্তু ভিতরে ঠান্ডা জায়গা থেকে আরো ঠান্ডা করা হয়, ফলমূল রাখলে সেগুলোর থেকে তাপ বের করে নেয়, এবং সেটা অবশ্যই যন্ত্রের সাহায্য লাগবে, ঠিক আছে? মানে বাইরে থেকে শক্তির সাহায্য লাগবে, ঠিক আছে? এটা এই যে এটার ক্লসিয়াসের বিবৃতি থেকেই আমরা রেফ্রিজারেটরের ব্যাপার স্যাপার বুঝতে পারবো। এইবার আসা আমাদের এখানে এই প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা আছে। প্রত্যাবর্তী প্রক্রিয়া কি? যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে, অর্থাৎ সম্মুখমুখী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতিস্তরে তাপ ও কাজের ফলাফল সমান এবং বিপরীত হয়, তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। ধরো একটা বস্তু এখান থেকে এখানে, এটা তাপগতীয় প্রক্রিয়া, এখান থেকে ধরো এখানে নিয়ে গেলাম আমি ওরে, মানে এখানে ধরো তার P1 V1 T1, এখানে ধরো P2 V2 T2। তো আমি যে এখান থেকে গ্যাসটাকে এদিকে নিয়ে গেলাম, এদিকে নিয়ে গেছি ধরো, ঠিক আছে? গ্যাসটাকে নিয়ে নিলাম। এখানে যদি তোমার W পরিমাণ কাজ হয়, কি W পরিমাণ কাজ হয়, আমি যদি আবার ওই একই জায়গা থেকে এখান থেকে আবার এখানে গ্যাসটাকে নিয়ে আসি, মানে ধরো এই জায়গা থেকে এখানে নিতে যে পরিমাণ কাজ হয়েছে, উল্টা দিকে আনতে ঠিক একই পরিমাণ কাজ হবে। এটা যদি 10 জুল হয়, তাহলে আমি উল্টা দিকে আনলে এই ডব্লিউটা হবে -10 জুল। মান সমান হবে, খালি জাস্ট কি বিপরীত হবে, এটাই। এবং শুধু কাজ না, তাপেরও পরিবর্তন। ধরো এখানে তাপের পরিবর্তন হচ্ছে 20 জুল, তাইলে উল্টা দিকে যখন আসবে, মানে আমরা জানি কাজ ধনাত্মক হওয়ার অর্থ কি বলতো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানছি আমরা, কাজ ধনাত্মক হওয়ার অর্থ সিস্টেম পরিবেশের উপর কাজ করে। তাহলে যাওয়ার সময় যদি সিস্টেম পরিবেশের উপর কাজ করে, আসার সময় পরিবেশ সিস্টেমের উপর একই পরিমাণ কাজ করবে। এই যে মাইনাস হওয়ার অর্থই তো এটা। মাইনাস মানে কি? তো কাজ কখন মাইনাস হয়? যখন পরিবেশ সিস্টেমের উপর কাজ করে। তাইলে যাওয়ার সময় মানে ধরো প্রসারণের সময় যে পরিমাণ কাজ হবে, আসার সময় ঠিক একই পরিমাণের কাজ হবে, তবে বিপরীত। মানে প্রথম ক্ষেত্রে যদি সিস্টেম পরিবেশের উপর কাজ করে, দ্বিতীয় ক্ষেত্রে হবে পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে। আর প্রথম ক্ষেত্রে যদি পরিবেশ কি পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, পরের ক্ষেত্রে সিস্টেম পরিবেশের উপর কাজ করবে। মানে প্রথম ক্ষেত্রে যদি কৃতকাজ ঋণাত্মক আসে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মানে একই পথে যদি আবার আগের জায়গায় ব্যাক আনা হয়, তাহলে সেম পরিমাণ কাজ হবে, তবে বিপরীত। আর এখানে যদি ধরো এই যে এ বিন্দুটা আর বি বিন্দু, ধরো এ থেকে বিতে গ্যাসটাকে নিতে যদি আমরা 20 জুল তাপ সিস্টেমে সরবরাহ করি, তাহলে আবার বি থেকে যদি আমি এ তে আনি, তাইলে সে 20 জুল তাপ কি করবে? পরিবেশে ছেড়ে দিবে বা বর্জন করবে। মানে যাওয়ার সময় যদি গ্রহণ করে, আসার সময় একই পরিমাণ তাপ বর্জন করবে, ফলে মোট তাপের পরিবর্তন শূন্য হবে। এরকম এটাই প্রত্যাবর্তী প্রক্রিয়া। অর্থাৎ
যাওয়ার সময় যদি হচ্ছে 20 জুল হয় ডেল কিউ, আসার সময় হচ্ছে হলো একই পথে বি থেকে এ তে আসার ক্ষেত্রে একই পথে এটা হবে -20 জুল। এরকম প্রক্রিয়া কি কি আছে? এরকম কিন্তু প্রত্যাবর্তী প্রক্রিয়াগুলো, এগুলো হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় মানে যেভাবে গেছে যাওয়ার সময় যতটুকু কাজ হয়েছে আসার সময় ততটুকু কাজ হবে, যাওয়ার সময় তাপের যতটুকু পরিবর্তন হয়েছে আসার সময় ততটুকু তাপের পরিবর্তন হবে, তবে বিপরীত হবে, সমান সমান কিন্তু কি বিপরীত, মানে একটা প্লাস হলে আর একটা মাইনাস, এটাই। এরপরে আসে হচ্ছে হলো আমাদের এই জিনিস, এরকম উদাহরণ কি কি আছে একদম বলতে পারো তোমরা, যে হচ্ছে হলো প্রত্যাবর্তী প্রক্রিয়া। এটা তুমি প্রত্যাবর্তী প্রক্রিয়ার সবচেয়ে কমন উদাহরণগুলোর মধ্যে বলতে পারো হচ্ছে হলো তুমি আমাদের স্প্রিং, স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিংকে আমি যদি প্রসারিত করি যতটুকু কাজ হবে, কথা বুঝিও, স্থিতিস্থাপক সীমার মধ্যে একটা স্প্রিংকে প্রসারিত করে আমি হচ্ছে হলো যেই পরিমাণ প্রসারিত করতে যে পরিমাণ কাজ হবে, ঠিক আবার যদি আমি হচ্ছে স্প্রিংটাকে ছেড়ে দেই, সে হচ্ছে হলো একই পরিমাণ কাজ উল্টা দিকে করে, অর্থাৎ সামনে যদি আমি 10 + 10 জুল হয় তাহলে ও -10 জুল কাজের মাধ্যমে হচ্ছে আবার আগের জায়গায় রিস্টোর হয়ে যাবে। এটা তোমরা হচ্ছে সম্মুখমুখী প্রক্রিয়ার হিসেবে উদাহরণ হিসেবে জানতে পারো। এছাড়া একটা আদর্শ উদাহরণ আছে, বরফ থেকে পানিতে পরিণত করলে যে পরিমাণ তাপ লাগবে, আবার পানি একই পরিমাণ তাপ বর্জন করে আবার বরফে পরিণত হতে পারবে, কথা বোঝা গেছে? তাহলে যেই পরিমাণ তাপ, একটা দেখো একটা বরফের মধ্যে যেই পরিমাণ তাপ দিলে বরফটা গলে গেল, ওই একই পরিমাণ তাপটা যদি আমি পানি থেকে বের করে নিই তাহলে সে আবার আগের মতো বরফ হয়ে যাবে। এই যে পানি থেকে বরফ হওয়া এবং বরফ থেকে পানি, অন্যভাবে বললে বরফ থেকে পানি হওয়া, পানি থেকে আবার বরফে ব্যাক আসা, এই যে প্রসেসটা, এটা কিন্তু আমরা বলতে পারি হচ্ছে কি বলতো প্রত্যাবর্তী প্রক্রিয়া। কি প্রক্রিয়া বলতো? প্রত্যাবর্তী প্রক্রিয়া। কথা কি বোঝা গেছে? এই যে প্রত্যাবর্তী প্রক্রিয়াটা আমাদের কথা বুঝে, প্রত্যাবর্তী প্রক্রিয়া যদি জানি, অপ্রত্যাবর্তীটা জাস্ট যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, অর্থাৎ সম্মুখমুখী ও বিপরীতমুখী প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয় না, তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। ধরো এখানে হচ্ছে হলো এখান থেকে এই জায়গায় যাইতে কাজ হচ্ছে 10 জুল, আসার সময় যদি 10 জুল ব্যতীত কাজ, তো আসার সময় এভাবে যদি হচ্ছে হলো সিস্টেম পরিবেশের উপর কাজ করে তাহলে পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে, ঠিক আছে, বাট এটা -10 জুল না এসে -12 জুল আসলো, অথবা হচ্ছে হলো -8 জুল আসলো। এই তার মানে আসার ক্ষেত্রে হচ্ছে +10 জুল, যাওয়ার ক্ষেত্রে হচ্ছে কি -10 জুল যদি না হয় তাইলে এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হয়ে যাবে, এটা আর প্রত্যাবর্তী থাকবে না। প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো যেইভাবে গেছে ওইখানে যে স্তরগুলা যতগুলা ধাপ, এটা তো এক ধাপ দেখাইছি, অনেকগুলো, প্রত্যেকটা ধাপে যেই পরিমাণ আলাদা আলাদা কাজ হবে বা আলাদা আলাদা তাপের পরিবর্তন হবে। যদি উল্টা দিকে আবার ব্যাক আসে, ওই স্তর এইগুলাতে প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে সমপরিমাণ তাপ প্রথম ক্ষেত্রে গৃহীত হলে দ্বিতীয় ক্ষেত্রে বর্জিত হবে, প্রথম ক্ষেত্রে বর্জিত হলে দ্বিতীয় ক্ষেত্রে গৃহীত হবে। কৃতকাজের ক্ষেত্রে সেম, প্রথম ক্ষেত্রে সিস্টেম পরিবেশের উপর কাজ করলে দ্বিতীয় ক্ষেত্রে পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে। অর্থাৎ প্লাস, প্রথম ক্ষেত্রে যদি প্লাস হয় মানে আমি যাওয়ার ক্ষেত্রে যদি সময় প্লাস হয়, তাপের পরিবর্তন হোক, কৃতকাজ হোক, যেটাই হোক, যদি প্লাস হয় তাইলে আবার আসার সময় হচ্ছে সেগুলো মাইনাস হবে। আর যদি যাওয়ার সময় কোনোটা মাইনাস হয় তাহলে আসার সময় সেটা কি প্লাস, কিন্তু মান সমান থাকবে, মান সমান। এখান থেকে হচ্ছে হলো অপ্রত্যাবর্তী, দুনিয়ার আসলে সব প্রক্রিয়াই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ম্যাক্সিমামই, কারণ হচ্ছে হলো স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে হলো আমরা একমুখী বিক্রিয়াগুলাই হচ্ছে হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। যেমন হচ্ছে হলো উপর থেকে গাছ থেকে হচ্ছে হলো কি ফল পড়ে যাওয়া, নিচের দিকে যে কোনো বস্তু নিচের দিকে পড়ে যাওয়া, ঠিক আছে, এগুলো আর কি। এরপরে আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য, এনট্রপির কোনো পরিবর্তন হয় না, এনট্রপির পরিবর্তন হয় না। আর এটাতে এনট্রপির পরিবর্তন মানে হচ্ছে হলো ডেল কিউ বাই টি, এটাই হচ্ছে হলো এনট্রপির পরিবর্তন, ডেল এস। এটা আমরা পড়বো, এনট্রপি টপিকটা কিছুদিন পরে পড়বো। আর এখানে আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপি হয় বাড়বে অথবা কমবে। সাধারণত অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায়, দুনিয়ায় সব অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির পরিমাণটা বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে যাই হোক, এখানে একটা এনট্রপির পরিবর্তন হবে, ডেল এস থাকবে, ডেল এস থাকবে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে। ডেল এস মানে এই যে ডি কিউ বাই টি থাকবে, এটা থাকবে। কথা কি বোঝা গেছে? এটা হচ্ছে হলো প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন হয় না, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন হয়। এই হচ্ছে কথাবার্তা। আমরা এখন হচ্ছে হলো এইগুলার অ্যাপ্লিকেশনে চলে যাব, ঠিক আছে। সবার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হলো তাপ ইঞ্জিন। কি বলতো? তাপ ইঞ্জিন। আমরা তাপ ইঞ্জিন পড়বো,
বিজ্ঞানী কার্নোর তত্ত্ব থেকে চলো আমরা এইগুলার ভালো নলেজ পাই। তাপ ইঞ্জিনে দেখো একটা তাপ উৎস থাকে, একটা তাপ গ্রাহক থাকে। ধরো একটা তাপ উৎস, এই দেখো তাপ উৎস, এটা হচ্ছে একটা তাপ উৎস। এই তাপ উৎসটার ধরো তাপমাত্রা হচ্ছে হলো T1 কেলভিন, অবশ্যই কেলভিন এককে হতে হবে। ডিগ্রি সেন্টিগ্রেডে থাকলেও আমরা কেলভিনে নিয়ে যাব। তাপ উৎস এখানে হচ্ছে হলো ধরো তাপ গ্রাহক, তাপ গ্রাহক এটার তাপমাত্রা ধরো T2 কেলভিন। তো তাপ উৎস থেকে এখানে ধরো হচ্ছে হলো এই যে আমাদের যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনের যে পিস্টন বেসিক্যালি পিস্টনের ভিতরে, সরি পিস্টন বলছি সিলিন্ডারের ভিতরে কার্যনির্বাহক বস্তুটা থাকে, যেই মানে সেটা গ্যাস হইতে পারে, তরল পদার্থ হইতে পারে গ্যাসের ক্ষেত্রে। তো সাধারণত কার্যনির্বাহক বস্তুটার মাধ্যমেই হচ্ছে হলো কিন্তু ইঞ্জিনের এই ক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। তো এখানে যদি আমি সেই কার্যনির্বাহক বস্তুটা চিন্তা করি, ধরো কার্যনির্বাহক বস্তু লিখলাম এখানে, কার্যনির্বাহক বস্তুর মাধ্যমে এই আমাদের এখানে ও সিস্টেমের উৎস থেকে, সিস্টেম বলছি ইঞ্জিনের উৎস থেকে, দেখো ভালো কথা, উৎসের তাপমাত্রা বেশি থাকবে সবসময়, গ্রাহকের তাপমাত্রা সবসময় কি কম থাকবে সবসময়। তোমার প্রশ্নে দুইটা তাপমাত্রা দেওয়া আছে, বলছে একটা ইঞ্জিনের তাপমাত্রা 10 এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তুমি বুঝে যাবা 30টা হচ্ছে হলো কি তাপ উৎসের তাপমাত্রা, আর 10 ডিগ্রিটা হচ্ছে হলো তাপ গ্রাহকের তাপমাত্রা। ঠিক আছে, পারবে না ইনশাল্লাহ? আচ্ছা, এটা T1 তাপমাত্রায় T1 কেলভিন। এখান থেকে সে ধরো Q1 তাপ গ্রহণ, কত Q1 তাপ গ্রহণ করলো। গ্রহণ করার পর এই Q1 তাপের একটা অংশ সে কাজে পরিণত করবে, এদিক দিয়ে কিছু কাজ করবে, কাজ করবে, কাজ W। কাজ করার পর ওর কাছে কিছু তাপ থেকে যাবে, সেটা সে তাপ গ্রাহকে বর্জন করবে, মানে Q2 পরিমাণ তাপ বর্জন, Q2 তাপ বর্জন। তো ব্যাপারটা তুমি চিন্তা করো, এই যে উৎস থেকে যেই তাপটা গ্রহণ করছে সেটার একটা অংশ দিয়ে কাজ করছে আর একটা বর্জন করছে। মানে ব্যাপারটা এরকম, ধরো আমার আম্মা আমাকে বাজার করতে দিয়েছে 500 টাকার, তো আমি করলাম কি বাসায় গিয়ে বাজার করে এসে আম্মুকে আমি 100 টাকা ফেরত দিয়ে দিয়েছি। এই যে দেখো আমি আম্মু থেকে 500 টাকা নিয়েছি, এসে 100 টাকা ফেরত দিয়ে দিয়েছি আম্মুকে। আমি তাহলে কাজ করছি কতদূর বলো তো? কাজ করছি এই যে 400 জুল, 400 টাকার কাজ করছি, বাজার করছি 400 টাকা, ওইটাই। তাহলে বলো তো, তার মানে আম্মুকে আমি যেটা ব্যাগ দিছি সেটা আর বাজার দুইটা মিলে হচ্ছে আম্মু যেটা দিছিল ওইটা। তার মানে হচ্ছে হলো Q1 ইকুয়াল টু হচ্ছে হলো Q2 প্লাস কি W। এটা আমাদের সূত্র। এখান থেকে আমরা পরের লাইনে গিয়ে যদি সুতরাং W বের করি, তাহলে এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে Q1 মাইনাস কি Q2। এগুলো একটু সুন্দর করে লিখলে ভালো, এই যে Q1 মাইনাস Q2। দেখো তাহলে কৃতকাজের সূত্র এখন থেকে এটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে কৃতকাজের সূত্র জানি আমরা, এর পরে হচ্ছে হলো আরো কিছু ফর্মুলাতে যাব। কিরকম স্যার? দেখো একটা ইঞ্জিন কতটা হচ্ছে এফিশিয়েন্ট সেটা আমরা তার এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা থেকে বুঝতে পারি, তাই না? মানে আমি ইঞ্জিনটা যে ব্যবহার করতেছি, আমার ইঞ্জিনটা ভালো না মন্দ সেটা হচ্ছে জানা দরকার না, সেটা অবশ্যই জানবো। তাহলে এই কর্মদক্ষতাকে আমরা প্রকাশ করি হচ্ছে হলো ইটা দ্বারা। কি ইটা দ্বারা যদি প্রকাশ করি, খেয়াল করো এই ইটা দ্বারা প্রকাশ, ইটাটা কি? ইটা হচ্ছে হলো উপরে হচ্ছে হলো কৃতকাজ মানে তোমার উৎস থেকে গৃহীত তাপ, তাইলে এই অনুপাতটাই হচ্ছে হলো কৃতকাজ, কর্মদক্ষতা, এবং কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয় 100%। দেখুন এই যে তার মানে কৃতকাজ ডিভাইড বাই, মানে উৎসের তুলনায় কি পরিমাণ কাজ হয়েছে, উৎস থেকে গৃহীত তাপ, উৎসের তুলনায় না, উৎস থেকে গৃহীত তাপের কত অংশ কাজে পরিণত করছে, ওইটাই হচ্ছে কর্মদক্ষতা। দেখো উৎস থেকে গৃহীত তাপের তুলনায় কৃতকাজ, তাহলে সুতরাং বলতো ইটা ইকুয়াল টু কি দাঁড়াবে বলতো? কৃতকাজ হচ্ছে হলো কি W, উৎস থেকে গৃহীত তাপ হচ্ছে হলো কি Q1, তাহলে ইন্টু 100%। এইটাই হচ্ছে হলো আমাদের কৃতকাজের একটা বেসিক সূত্র। বলো ঠিক আছে? এটা যদি হয়, এরপরে আমরা কৃতকাজের এই যে কৃতকাজ ইকুয়াল টু আমরা দেখলাম আজকে হচ্ছে হলো তোমাদের যে Q1 মাইনাস Q2, এটাকে আমি এখানে মান বসাতে পারি না, তাহলে দেখো তো ইটা ইকুয়াল টু উপরে Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই হচ্ছে হলো Q1 ইন্টু 100%। পরের লাইনে এসে কি আমি এটাকে এভাবে লিখতে পারি না, Q1 বাই Q1 মাইনাস Q2 বাই Q1, এই যে এটাকে এরকম করে লিখে দেখো, তুমি লসাগু করে দেখো এটাই আসবে, লসাগু করে ক্যালকুলেশন করলে এইটা থেকে এটাই আসবে, তাহলে ইন্টু 100%। এবং আমি এখানে দেখতে পাচ্ছি Q1 কাটাকাটি চলে যাবে, তাহলে এটা 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু হচ্ছে 100%।
তাইলে অনেক সময় আমাদের কাছে কাজ জানা থাকে না, Q1 আর Q2 জানা থাকে, অর্থাৎ উৎস থেকে কত তাপ গ্রহণ করছে আর গ্রাহকে কত তাপ বর্জন করছে এটা জানা থাকলে উপরে গ্রাহকে বর্জিত তাপ, নিচে হচ্ছে কি উৎস থেকে গৃহীত তাপ, এখান থেকে কর্মদক্ষতা পাওয়া যাবে। বুঝছো সবাই? তাহলে আমাদের কৃত কাজ এবং উৎস থেকে গৃহীত তাপ দেওয়া থাকলে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর যখন উৎস থেকে কত তাপ গ্রহণ করছে গ্রাহকে কত তাপ বর্জন করছে জানা থাকবে তখন আমরা এটা দিয়ে করব। আবার আমরা জানি এই যদি একটা প্রত্যাবর্তী ইঞ্জিন হয় তাহলে তাপ এবং তাপমাত্রা বা প্রত্যাবর্তী যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ এবং তাপমাত্রা সমানুপাতিক। তাইলে আমরা জানি ধরো হলো আজা মানে কি বলতো, আমরা জানি কিউ সমানুপাতিক কি টি। কিউ সমানুপাতিক যদি টি হয় তাহলে আমি এই জায়গাগুলো দেখো, তাহলে কিউ সমানুপাতিক টি হইলে বলতো Q2 আর T2 Q2 এবং Q1 এর অনুপাত যা আসবে T2/T1 মানে তাপমাত্রাগুলোর অনুপাতও সেম আসবে না? হ্যাঁ সেম আসবে, এটাই প্রত্যাবর্তী। অর্থাৎ এই যে এই জায়গায় তাহলে আমরা লিখতে পারবো ইটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 এর জায়গায় লিখবো T2, Q1 এর জায়গায় লিখবো T1। এই যখন আমাদের কাছে তাপমাত্রা এটা উৎসের তাপমাত্রা, T1 কি উৎসের তাপমাত্রা, T2 কি গ্রাহকের তাপমাত্রা, তাইলে উৎসের তাপমাত্রা এবং গ্রাহকের তাপমাত্রা জানা থাকলে তখন আমরা এটা দিয়ে করব। ঠিক আছে? তবে মনে রাখতে হবে T1 T2 এগুলোকে কোন এককে ব্যবহার করতে হবে? কেলভিন এককে। কোন এককে? কেলভিন। বুঝা যাচ্ছে সবাই? না বুঝলে অবশ্যই মনোযোগ দিতে হবে। আর ভিডিওটা দরকার একবার রিপিট দেখবা, তারপর নাইলে কমেন্ট সেকশনে জানাও কোনো কনফিউশন থাকলে। এভাবে কি তোমার এটা প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে এই তাপমাত্রা দিয়ে কর্মদক্ষতা, তাপ দিয়ে কর্মদক্ষতা দুটোটা কি আসবে বলো তো? সেম আসবে। এভাবে কর্মদক্ষতা সেম আসবে, এভাবে সেম আসবে। প্রশ্নে যদি এই দুইটার ডাটা দিয়ে দেয় তুমি এটা দিয়ে করবা, এই দুইটার ডাটা দিয়ে দিলে এটা দিয়ে করবা কর্মদক্ষতা। বাট যদি এই মানে ধরো চারটাই দেওয়া আছে, Q1 Q2 T1 T2 সব দেওয়া আছে, তাহলে কোনটা দিয়ে করবা? যে ধরে একটা তাপ ইঞ্জিন তাপের আদান প্রদানের কথাবার্তা বলতেছে, তাহলে এটা দিয়ে করবা। কোনটা? এটা। কোনটা? তাপেরটা দিয়ে করবা। কথা ক্লিয়ার? এই ঘটনা। তাহলে আমাদের এখানে তাপ ইঞ্জিন কিভাবে কাজ করে সেখান থেকে কর্মদক্ষতা বের করার তিনটা আমরা সূত্র জানলাম। এই একটা সূত্র, এখানে একটা, তাহলে টোটাল একটা দুইটা তিনটা আমরা জানলাম, এগুলোকে আমরা সামনে ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসা আমাদের কার্নো ইঞ্জিন ও কার্নোচক্র। কার্নো ইঞ্জিন ও কার্নোচক্র। কার্নো ইঞ্জিন ও কার্নোচক্র। কার্নো ইঞ্জিন ও কার্নোচক্র। কার্নো ইঞ্জিন কথা বোঝো। বিজ্ঞানী সাদি কার্নো দোষ ত্রুটি মুক্ত একটা ইঞ্জিন কল্পনা করছিলেন, যেই ইঞ্জিনটা আদর্শ। ঠিক আছে? তো এই যে দোষ ত্রুটিপূর্ণ বারবার বলছি দোষ ত্রুটিপূর্ণ না, দোষ ত্রুটি মুক্ত যে ইঞ্জিনটা বিজ্ঞানী কার্নো কল্পনা করেছিলেন সেই ইঞ্জিনটাই কি কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন যেই চক্র মেনে কার্য সম্পাদন করে, যে চক্রটা মেনটেন করে সেটাকে বলে কার্নো চক্র। ঠিক আছে? এখন এই কার্নো চক্রটা কিভাবে কার্নো ইঞ্জিনটা কাজ করে সেক্ষেত্রে আমাদেরকে কি সেটার ক্রিয়া প্রণালীটা আমরা এখন শিখবো ইনশাআল্লাহ। তো একটা কার্নো ইঞ্জিন দেখো প্রত্যাগামী ইঞ্জিন। কার্নো ইঞ্জিন আদর্শ কার্নো ইঞ্জিন প্রত্যাগামী ইঞ্জিন, এবং সেটা খুব মানে অনেক এফিশিয়েন্ট হবে, 100% কর্মদক্ষতা সম্পন্ন হওয়ার কথা আদর্শ ইঞ্জিন যেহেতু। তো এখানে বেসিক্যালি বাস্তবে এটা সম্ভব না। হ্যাঁ, বাস্তবে কার্নো ইঞ্জিন সম্ভব না, তারপরে আমরা কি এখান থেকে করার চেষ্টা করছি। দেখো আমাদের এই কার্নো ইঞ্জিন এখানে যদি কি খেয়াল করে সবাই, আমরা একটা গ্যাসকে পিবি, আচ্ছা লেখচিত্র পরে ব্যাখ্যা করবো। আর তার আগে এখানে ধরো তাপ উৎস, এটা তাপ উৎস বা তাপ উৎস। এখানে আছে তাপ গ্রাহক, এখানে ধরো তাপ গ্রাহক আছে। আর এখানে একটা অন্তরক পদার্থ আছে, ধরো মাঝখানে অন্তরক। এই ভিডিওটা আমি তোমাদের জন্য সেকেন্ড বার কি করতেছি, এই রেকর্ড করতেছি। এর আগে একবার ভিডিওটাকে রেকর্ড করছিলাম, সেক্ষেত্রে হয়েছিল কি ভিডিওটাতে একটু সমস্যা আসছিল। কি সমস্যা আসছিল তোমরা স্যার? সেটা ভিডিওটা ওই
নিচে হচ্ছে ড্রিল মেশিনে কাজ করতেছিল। আমি এখানে ক্লাস রেকর্ড করে ফেলছি, কিন্তু ক্যামেরা কাঁপছিল। তো এটা আপলোড দিছিলাম, অনেকে দেখছিলাম। তো ক্যামেরা কাঁপাতে খুব হচ্ছিল কি, অনেকে হচ্ছিল ফোকাস করতে পারতেছিল না, ঠিক আছে, অনেকে কমেন্ট সেকশনে জানিয়েছে। তো আমি হচ্ছে এটা রিমুভ করে দিয়েছি, আবার ভিডিওটা করছি। এখানে একটা অন্তরক আসন আছে, অন্তরক পদার্থ বলি বা অন্তরক আসন বলি। এরপরে এখানে হচ্ছে হলো ধরো একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারটাকে আমি যদি হচ্ছে হলো উপরে রাখতেছি, নিচেও রাখতে পারতাম সিলিন্ডারটাকে। আচ্ছা, আমি এটা একটু মুছে ফেলি, তাহলে বড় করে আমি উপরে রাখতে পারবো। কার্নোচক্র, কার্নো ইঞ্জিন ও কার্নোচক্র। দেখো এখানে একটা কি, এটা একটা পিস্টন, সরি পিস্টন বলছি, সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার। তো এখানে সিলিন্ডারটার কথা বুঝিও, এখানে একটা পিস্টন আছে, এটাকে বলি আমরা পিস্টন বলতেছি, এটা হচ্ছে পিস্টন। আর এখানে আমাদের কিছু ব্যাপার স্যাপার এখানে অবশ্যই আছে। এখানে হচ্ছে হলো কার্যনির্বাহক বস্তু, কার্যনির্বাহক বস্তু। এখন আমাদের এই জিনিসটা দেখো, এই যে আমাদের এই সিলিন্ডারের এইগুলো হচ্ছে হলো অন্তরক পদার্থ দিয়ে তৈরি, তাপের কুপরিবাহী। এগুলো তাপের কি কুপরিবাহী, এই পাশটাও তাপের কুপরিবাহী। তারপর আমরা যেটা হচ্ছে এই যে পিস্টন ব্যবহার করতেছি, এটা হচ্ছে ঘর্ষণহীন পিস্টন, মানে ঘর্ষণহীন পিস্টন। এই ঘর্ষণহীন এই পিস্টনটা তাপের কুপরিবাহী হবে। এই জায়গাটা হচ্ছে তাপের সুপরিবাহী, তাপের কি সুপরিবাহী, তাপের সুপরিবাহী, তাপের সুপরিবাহী। দেখো আমাদের এই যে এখান থেকে আমরা যদি এখন জিনিসটা হিসাব করি, প্রথমে এই যে সিলিন্ডারটাকে তাপের সুপরিবাহী মানে কি, এদিক দিয়ে তাপ ঢুকতেও পারে, তাপ বের হইতেও পারে। প্রথমেই করা হয় কি, দেখো এটা তাপমাত্রা, তাপ উৎসের তাপমাত্রা T1, তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2। তবে মনে রাখতে হবে T1 এর তাপমাত্রা বেশি, T2 কম হবে, কিন্তু এটা বাস্তব। তো আমি যদি এই সিলিন্ডারটাকে এটার উপর তাপ উৎসের উপর বসাই, কিছু পরিমাণ তাপের আদান প্রদানের মাধ্যমে এই যে সিলিন্ডার এবং হচ্ছে এই যে তাপ উৎসের তাপমাত্রা কিছুক্ষণ পর সেম হয়ে যাবে, অর্থাৎ তারা তাপীয় সাম্যাবস্থায় চলে আসবে, অর্থাৎ তাপ উৎসের তাপমাত্রাটা কি ফিক্সড হয়ে গেল। যখন একে এটার উপর রাখবো, রেখে হচ্ছে এখানে আমি কি করব বলতো, এই সমষ্ণ প্রক্রিয়ায় তাকে প্রসারিত হতে দিব। কি প্রক্রিয়ায় বলতো, সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হতে দিব। তো সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হতে দিলে তার অবশ্যই সমষ্ণ প্রক্রিয়ায় তো তাপমাত্রা বৃদ্ধি হ্রাস ঘটবে না, তাহলে অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন ঘটবে না। কি ঘটবে না বলতো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটবে না। সেক্ষেত্রে একটু গ্রাফটা আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি, এভাবে পিভি গ্রাফ দেখাই, হ্যাঁ, মানে ধরো হচ্ছে এই দেখো, এখানে যদি পি দাও, এখানে ভি দাও, এখানে গ্রাফ। আমরা এখানে দিলাম হচ্ছে ধরো এই যে এখানে হচ্ছে তাপ হচ্ছে টি, এখানে আমার ধরো সরি ওর এটা হচ্ছে P1, ভি এক্স অক্ষে ভি দিছি, তো তাহলে আমি এখানে ভিটা আগে দিই। তাহলে এই বিন্দুতে ধরো প্রথমে গ্যাসটা আসছিল, মানে যখনই আমি ওকে এই জায়গায় রাখছি দোনোজনের তাপমাত্রা সমান হওয়া পর্যন্ত, তাহলে এখানে হচ্ছে V1 P1 T1 এই এরকম এই অবস্থায় আছে এখন। এবার ওরে সমষ্ণ প্রক্রিয়া প্রসারিত হতে দিব। তো সমষ্ণ প্রক্রিয়া প্রসারণ মানে আয়তন বাড়বে। সমষ্ণ প্রক্রিয়া যখন প্রসারিত হতে দিব, তখন এখানে একটা হচ্ছে কি হবে বলতো, সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু আমি প্রসারিত হতে দিচ্ছি। তাহলে সমষ্ণ প্রক্রিয়া প্রসারিত হতে দিলে আমি যে পরিমাণ তাপ সরবরাহ করব ওই পরিমাণ কাজ হবে। মানে এখানে আমি অবশ্যই এখানে চলো কি করে সমষ্ণ প্রক্রিয়া প্রসারণটা কেমন হবে, অবশ্যই তাকে তাপ দিতে হবে। তাপ দিলে সেই তাপটা কাজে পরিণত হবে, কাজে পরিণত হওয়ার মাধ্যমে ওই কাজের মাধ্যমে হচ্ছে প্রসারিত হচ্ছে। তাহলে ওর এই গ্রাফটা এখান থেকে হবে এরকম এরকম, ধরো সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, সমষ্ণ প্রসারণ হইল, ফলে সমষ্ণ প্রসারণের পর গ্যাসটা চলে যাবে হচ্ছে কি V2 P2 T2 এই তাপমাত্রায়। না, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি এ বিন্দু হয়, এটা বি বিন্দু, এরকম না, ঠিক আছে না? না, ভুল আছে, কারণ এটা একটা সমষ্ণ পরিবর্তন মানে সমষ্ণ প্রসারণ, তার মানে এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, তার মানে অবশ্যই এটা কি T1ই থাকবে,
এটা এখনো কি T1 থাকবে। এই তো চাপ এবং আয়তন পরিবর্তিত হয়েছে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। এইবার সিলিন্ডারটাকে তাপ উৎস থেকে এনে কার উপর, অন্তরক পদার্থ বা অন্তরক আসনটার উপর বসানো হবে। অন্তরক আসন হওয়ার কারণে, ও ভালো কথা, এই যে তাপের আমরা যে প্রথম ক্ষেত্রে বললাম এই প্রসারণটা ঘটাইছি, তাপ কিভাবে গেছে, এই যে তাপ এখান থেকে তাপ কিন্তু এদিক দিয়ে ঢুকতে পারে। হ্যাঁ, অন্তরক পদার্থের উপর যখন, অন্তরক আসনের উপর যখন সিলিন্ডারটাকে বসাবো তখন এদিকে তাপ ঢুকতেও পারবে না, তাপ বাইরে হতে পারবে না, কারণ এই সাইডগুলো তো অলরেডি তাপের আদান প্রদান হইতে দেয় না। কারণ আমাদের এদিক দিয়ে হচ্ছে পিস্টন, এদিক দিয়ে হচ্ছে হলো এই দুই পাশটা হচ্ছে হলো তাপের কুপরিবাহী বা অন্তরক পদার্থ দিয়ে তৈরি, কিন্তু এখন এদিক দিয়ে শুধুমাত্র ঢুকতে পারে। তো এটা তো এখন অন্তরক পদার্থের উপরে বসানো আছে, তাহলে এদিক দিয়ে কোনো তাপ আর ঢুকতেও পারবে না, বের হইতে পারবে না। এটা একটা হচ্ছে রুদ্ধতাপীয়। এখন হচ্ছে হলো এই তাপ যখন ঢুকতে পারবে না, বের হইতে পারবে না, এই টাইমে গ্যাসটাকে আমি আবার প্রসারিত হতে দিব। কি হতে দিব বলতো? প্রসারিত। তো প্রসারিত হতে দিলে হচ্ছে হলো কি হবে বলতো? আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না, ঠিক আছে? তো প্রসারিত হতে দিলে কৃতকাজ হবে ধনাত্মক, মানে হচ্ছে হলো কৃতকাজ ধনাত্মক মানে কি, তোমার ওইটার সিস্টেমটা পরিবেশের উপর কাজ করবে। সিস্টেমটা পরিবেশের উপর কিভাবে কাজ করবে? ওর এই সিস্টেম পরিবেশের উপর কাজ করবে। কাজ করলে ওর অভ্যন্তরীণ শক্তি কি হয়ে যাবে? কমে যাবে না? ওর অভ্যন্তরীণ সিস্টেম পরিবেশের উপর যখন কাজ করবে, তাহলে কাজ করার জন্য এই শক্তিটা কোত্থেকে পাবে? সেটা তার কোত্থেকে? অভ্যন্তরীণ শক্তি থেকে খরচ করবে। ফলে যখন আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া এখন প্রসারিত হতে দিচ্ছি, তখন তার পরিবেশের উপর কাজ করার জন্য অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, ফলে তাপমাত্রা কমে যাবে। তাপমাত্রা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে এখান থেকে প্রসারিত হয়ে গ্যাস এরকম আসবে, এই জায়গায় আসবে, রুদ্ধতাপীয় রেখাটা একটু খাড়া হবে, তাহলে আয়তন হয়ে যাবে V3 P3। তাপমাত্রা এখানে T1 ছিল, এখানে কমে এটা T2 হয়ে যাবে। এটা হচ্ছে সি বিন্দু। দেখো সবাই, তাইলে আমাদের এই জায়গায় চলে আসলো দ্বিতীয় ধাপের পর। এবার কার্যনির্বাহক বস্তু তথা সিলিন্ডারটাকে তাপগ্রাহকের উপর বসানো হবে। কোথায়? তাপগ্রাহকের। এখন তাপগ্রাহকের উপর বসাইয়া আমি যখন এবার সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন ঘটাবো। কি প্রক্রিয়ায় বলতো? সমষ্ণ প্রক্রিয়ায়। তো সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন ঘটাইলে কিভাবে এটা সম্ভব? মানে সমষ্ণ প্রক্রিয়ায় আমি যখন, খেয়াল করো, ওর তাপ, ওই যে এখানে যেই অভ্যন্তরীণ শক্তির যে হ্রাস ঘটছে, এখন কথা বুঝিও। তো এখানে অভ্যন্তরীণ শক্তি হ্রাস ঘটছে মানে হচ্ছে তাপমাত্রারও কি হ্রাস ঘটছে। এখন যখন এটাকে তাপগ্রাহকের উপর নিয়ে রাখলাম, এরপর সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন ঘটাবো। তো সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন ঘটানো অর্থাৎ হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হবে না। তাপমাত্রা চেঞ্জ না হইলেও এখানে হচ্ছে হলো কি হবে বলতো? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে? হবে না, কারণ সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা পরিবর্তন হয় না। তাপমাত্রা পরিবর্তন না হলে এনট্রপির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, তাইলে কি হয় স্যার? তাইলে হচ্ছে হলো এখানে গৃহীত তাপটাই হচ্ছে হলো কি, এখানে গৃহীত তাপটা হচ্ছে পুরোপুরি এই আমাদের ইয়াটা, যে পরিমাণ তাপ এখানে, যে পরিমাণ গৃহীত তাপটাই হচ্ছে কৃতকাজটাই হচ্ছে গৃহীত তাপ এখানে। তো সমষ্ণ, খেয়াল করো, সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে কাজ কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? কাজ হবে ঋণাত্মক। সংকোচনের ক্ষেত্রে সবসময় কাজ ঋণাত্মক হয়। এখন খেয়াল করো, এটা সংকুচিত হয়ে ধরো এরকম অবস্থায় আসলো। তো একটু কথা বুঝো, সমষ্ণ প্রক্রিয়া যেহেতু কাজ, আয়তন যখন হ্রাস পায় কৃতকাজ ঋণাত্মক আসে, আমরা সবসময় জানি। তো কৃতকাজ ঋণাত্মক হওয়ার অর্থ কি বলতো? পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে। কি হয়েছে বলতো? পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে। তো পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে, এখানে কথা বুঝিও, পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে, তাহলে এখন আমরা জানি এরকম না ব্যাপারটা, ডেল কিউ ইকুয়াল টু হচ্ছে হলো কি ডেল ইউ প্লাস কি ডেল ডব্লিউ সমষ্ণ প্রক্রিয়ায়, ঠিক আছে? এইটা হচ্ছে হলো আমাদের এখান থেকে যদি হচ্ছে হলো এই, খেয়াল করো, এটা যদি শূন্য হয় সমষ্ণ সংকোচনে এটা শূন্য, তাহলে এটা কেমন? নেগেটিভ। সংকোচনের ক্ষেত্রে নেগেটিভ আসবে। এটা নেগেটিভ মানে কি? এটাও নেগেটিভ না। আর আমরা জানি তাপগতিবিদ্যা প্রথম সূত্র অনুযায়ী ডেল কিউ ঋণাত্মক হওয়ার অর্থ কি? ডেল কিউ ঋণাত্মক হওয়ার অর্থ হলো সিস্টেম পরিবেশে তাপ ছেড়ে দিবে। সিস্টেম কি? পরিবেশে তাপ ছেড়ে দিবে। এই জন্য বেসিক্যালি হচ্ছে হলো এখানে যখন হচ্ছে হলো এই যে সিলিন্ডারটা এই তাপগ্রাহকের উপর আছে, যখন সমষ্ণ প্রক্রিয়া সংকুচিত করতেছি তখন হচ্ছে হলো সে হচ্ছে হলো তাপ কোথায় ছেড়ে দিচ্ছে? তাপগ্রাহকে ছেড়ে দিচ্ছে। কত পরিমাণ তাপ ছেড়ে দেয় বলতো? Q2 পরিমাণ তাপ ছেড়ে দেয়। এই যে আমরা এখানে পড়ছি যে হচ্ছে হলো Q1 উৎস থেকে গ্রহণ করছে, Q2 বর্জন করছে। এখানেও ঠিক সেম, এই যে এই ধাপে হচ্ছে হলো Q1 গ্রহণ করছে,
Q1 গ্রহণ, আর এই ধাপে এসে তাপ গ্রাহকে Q2 কি বর্জন। এই দেখো এই, তাইলে আমাদের তৃতীয় ধাপ গেল। এইবার এই সিলিন্ডারটাকে তাপ গ্রাহকের উপর থেকে যখন হচ্ছে হলো আমার Q2 তাপ বর্জন করে দিবে, বর্জন করার পর এটাকে এনে আবার অন্তরক পদার্থের উপর রাখবো। কোথায় রাখবো? অন্তরক পদার্থ। অন্তরক পদার্থের উপর রেখে বা অন্তরক আসনটার উপর রেখে একে আবার হচ্ছে হলো কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করবো, মানে তাপের কোনো আদান প্রদান হবে না, কিন্তু আমি এর সংকুচিত করব। সংকুচিত করলে দেখো কথা বুঝো, সংকুচিত যখন করব তখন এটার আয়তন হ্রাস পাবে। আয়তন হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে, তাহলে এবার বলো ভিতরে কি ঘটবে বলো তো? ভিতরে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে না? যখন তুমি চাপ দিবা আয়তন হচ্ছে হলো কি করবা? কমে যাবে। তখন অণুগুলার মধ্যে হচ্ছে অণুগুলার হচ্ছে হলো কি ছোটাছুটি বেড়ে যাবে। এখানে হচ্ছে হলো কি তোমার অভ্যন্তরীণ শক্তি মানে তথা গতিশক্তিটা বৃদ্ধি পাবে, তাই না? তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো এখান থেকে যখন আমি অন্তরক পদার্থের উপর এই কার্যনির্বাহক বস্তুটাকে রেখে, ও ভালো কথা, এখান থেকে যখন এখানে আসবে তখন এটার আয়তন কত হয়ে যাবে? V4 P4, তাপমাত্রা কত? এখানেও যা, এখানে এখনো T2, এটা হচ্ছে D। দেন আমাদের এখান থেকে যদি এবার রুদ্ধতাপীয় ওই যে বলতেছি এটার উপর রেখে অন্তরক আসনের উপর রেখে রুদ্ধতাপীয় সংকোচন ঘটাবো। রুদ্ধতাপীয় সংকোচন ঘটলে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। অনেকে বলে স্যার কিভাবে? স্যার দেখো del Q = del U + del W। তো আমরা জানি হচ্ছে হলো এই যে এখানে এটা শূন্য, এটা যদি শূন্য হয় এই আমরা জানি এখানে হচ্ছে সংকোচন ঘটাচ্ছি। সংকোচনের কৃত কাজ হয় কি? ঋণাত্মক। ঋণাত্মক মানে হচ্ছে সিস্টেমের উপর কাজ করতে হয়, সিস্টেম পরিবেশের উপর কাজ করে না। যে এটাকে সংকুচিত করতে হবে তাহলে সিস্টেমের উপর আমি কাজ করব, পরিবেশ কাজ করবে। তো পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে তখন কৃত কাজ ঋণাত্মক। আর এইটা যদি আমরা এই সূত্র থেকে আগেই জানি হচ্ছে হলো নরমালি হচ্ছে হলো del W = del U বা del U = del W। অর্থাৎ এখান থেকে বোঝা যায় হচ্ছে হলো কৃত কাজ ধনাত্মক হলে হচ্ছে হলো del U ঋণাত্মক হবে, মানে অর্থাৎ হচ্ছে হলো অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। আর যদি কৃত কাজ ঋণাত্মক হয় তাহলে এটা ধনাত্মক হবে। এটা ঋণাত্মক হলে এটা ধনাত্মক, এটা ধনাত্মক হলে এটা ঋণাত্মক। কথা বোঝা গেছে? একটা ধনাত্মক হলে অন্যটা ঋণাত্মক। তো এখানে সংকোচনের ক্ষেত্রে এই কৃত কাজ ঋণাত্মক আসবে। এটা যদি ঋণাত্মক আসে তাহলে এটা কেমন আসবে? ধনাত্মক। এটা ধনাত্মক আসার অর্থ কি? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এটা আবার আগের জায়গায় আগের তাপমাত্রায় চলে যাবে। এই যে দেখো এভাবে আসছে, এভাবে আসছে, এভাবে ব্যাগ যাচ্ছে, এই যে ব্যাগ চলে গেল। দেখো এটা হচ্ছে তার মানে তাপমাত্রা এখানে হচ্ছে যদি পুরোটা এই জায়গায় পুরোটাতে হচ্ছে তাপমাত্রা হচ্ছে T2, এটাতে পুরোটাতে তাপমাত্রা হচ্ছে T1। এখানে উৎস থেকে কত Q1 তাপ কি করছে? সে এখানে গ্রহণ করছে। যখন আমি একবার রিপিট করছি, কার্যনির্বাহক বস্তু এটার উপর রাখা হয়েছে, সমষ্ণ যখন আমি প্রসারণ ঘটাইছি তখন সে উৎস থেকে তাপ Q1 পরিমাণ গ্রহণ করে V2 P2 এবং T1 এ আসছে। এখানের এই রেখার প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে তাপমাত্রা সেম। এরপরে হচ্ছে এটাকে সিলিন্ডারটাকে এটার অন্তরক আসনে বা অন্তরক পদার্থের উপরে এনে বসানো হয়েছে। দেন সেখানে রুদ্ধতাপীয় প্রসারণ হইতে দেওয়া হয়েছে। রুদ্ধতাপীয় প্রসারণে আমরা জানি এই কি হয় বলতো? প্রসারণের ক্ষেত্রে হচ্ছে হলো সিস্টেমটা হচ্ছে হলো পরিবেশের উপর কাজ করে। এই ক্ষেত্রে হচ্ছে সিস্টেমটা পরিবেশের উপর কাজ করার জন্য অভ্যন্তরীণ শক্তি থেকে হচ্ছে হলো কি করছে? খরচ করছে। এই অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, ফলে তাপমাত্রাও হ্রাস পায়। দেখো রুদ্ধতাপীয় প্রসারণের উপর তাপমাত্রা কমে T2 হয়েছে। এবার সিলিন্ডারটাকে আবার তাপগ্রাহকের উপর রাখছি। তাপগ্রাহকের উপর রেখে যখন আমি সমষ্ণ প্রক্রিয়া সংকুচিত করছি তখন হচ্ছে পরিবেশ সিস্টেমটার উপর কাজ করতেছে। তখন সিস্টেম Q2 তাপ বর্জন করতেছে। কোথায়? তাপগ্রাহকে Q2 তাপ বর্জন করতেছে। Q2 তাপ বর্জন করে ডিতে আসলো। দেন ফাইনালি আবার সিলিন্ডারটাকে অন্তরক আসনের উপর বসানোর পর সংকুচিত করার পর এখানে অভ্যন্তরীণ শক্তি আরো বৃদ্ধি পাইছে, যেহেতু হচ্ছে তাপের আদান প্রদান হচ্ছে না এবং সংকোচন ঘটছে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়ে আবার তাপমাত্রা T2 থেকে আবার T1 হয়ে গেছে। দেখো এটা হচ্ছে কার্নোচক্র এবং এই কার্নোচক্রের প্রত্যেকটা ধাপে কৃত কাজ আছে। এখানে একটা কৃত কাজ W1, এখানে W2, এখানে হচ্ছে হলো W3, এখানে W4, সবগুলো ধাপে কৃত কাজ আছে। প্রক্রিয়ায় মোট কৃত কাজ হবে W = W1 + W2 + W3 + W4। মনে রাখবে যদি আমাদের এখানে কথা বুঝিও W1 W2 W3 W4 এগুলোর মধ্যে প্রথম দুইটা সূত্র থেকে যদি আমরা যখন অঙ্ক করব সূত্র দিয়ে করব। তোমরা এই চ্যাপ্টারের হচ্ছে অলরেডি বোর্ড কোশ্চেন সমাধান করা আমাদের ভিডিও আছে। তোমরা যদি আজকের ভিডিওটা দেখার পর ওইগুলো করে ফেলো, দেখে ফেলো, তাইলে হচ্ছে কি দেখবা যে এগুলো অনেক ইজি এই টাইপের ম্যাথগুলো। এখানে W1 W2 অটোমেটিক সূত্রের সাহায্যে ধনাত্মক আসবে। এই যে W3 এবং W4 ঋণাত্মক আসবে, তাহলে এগুলো বাদ চলে যাবে বেসিক্যালি, ঠিক আছে? আর যদি প্রশ্নে হচ্ছে হলো তোমাকে এই W3 এবং W4 এর মান
ধরো এরকম দেওয়া আছে, এটা 10 জুল 20 জুল 30 জুল 40 জুল এরকম দেওয়া আছে, মাইনাস এদের সামনে দেওয়া নাই। তাহলে তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপে তোমাকে অটোমেটিক মাইনাস দিতে হবে। মোদ্দা কথা হচ্ছে এই দুইটা বাদ যাইতেই হবে, প্রথম দুইটার যোগফল থেকে পরের দুটোটা বাদ যাবে। কিন্তু যোগফল এগুলোর কারণ কি, এগুলো W3 W4 ঋণাত্মক, ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। প্রশ্নে যদি আমি 2015 সালের বোর্ড প্রশ্নের মধ্যে এই জিনিসগুলো দেওয়া ছিল না, মানে 4টা কাজ দেওয়া ছিল, কিন্তু লাস্টের দুটোটা যে ঋণাত্মক হবে সেটা দেওয়া ছিল না। তোমরা অটোমেটিক নিজে ঋণাত্মক বানিয়ে নিতে হবে, W3 এবং W4 মান ঋণাত্মক বসাতে হবে এখানে সবসময়। প্রশ্নে ঋণাত্মক দেওয়া থাকলেও থাকলো, আর যদি না দেওয়া থাকে তাহলে তোমাকে ঋণাত্মক বসাতে হবে। তাইলে আরেকটা কথা হচ্ছে এই যে এই ধাপে রুদ্ধতাপীয় প্রক্রিয়া দুটোটাতে এনট্রপির কোনো পরিবর্তন হয় না। এখানে যে এনট্রপি, এখানে এনট্রপি বৃদ্ধি পায় যেহেতু এখানে তাপ গ্রহণ করছে, তাহলে এনট্রপির পরিবর্তনটা হচ্ছে Q1/T1, এটা এনট্রপির পরিবর্তন। এখানে এটা এনট্রপিটা পজিটিভ আসবে। এখানে এনট্রপির পরিবর্তন হবে Q2/T2, এটা আসবে নেগেটিভ, কারণ এখানে তাপ বর্জিত হচ্ছে। আর প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে এই এনট্রপির পরিবর্তন এটা আর এটা সেম হবে, অর্থাৎ Q1, কারণ ইঞ্জিনটা প্রত্যাবর্তী, কিভাবে সেটা একটু বলতেছি। Q1/T1 ইকুয়াল টু কি Q2/T2, এটা হচ্ছে প্রত্যাবর্তী ইঞ্জিন বা প্রত্যাবর্তী চক্রের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এটা যদি প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে আমাদের এর পরের ব্যাপারটা তুমি চিন্তা করো, এই প্রত্যাবর্তী এটা কিভাবে ইঞ্জিনটা দেখো, এভাবে প্রসারিত হয়েছে সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। এই ইঞ্জিনটা যদি আবার উল্টা আবার আসে, যেভাবে গেছে এভাবে তো উল্টা আসে, এখানে যদি রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে, রুদ্ধতাপীয় সংকোচন করছে না, তো এখানে রুদ্ধতাপীয় একটু প্রসারণ ঘটলো, তারপরে এখানে সমষ্ণ এই যে সমষ্ণ সংকোচন করছিল, এখানে সমষ্ণ প্রসারণ ঘটলো, তারপর এখান থেকে যখন উল্টা আসবে, ধরো এখানে রুদ্ধতাপীয় সংকোচন হবে, তারপর এখান থেকে রুদ্ধতাপীয় থেকে এই যে যখন আবার সমষ্ণ সংকোচনের মাধ্যমে এখানে ব্যাক আসবে, তখন যাওয়ার সময় এখানে W কাজ হয়েছে না, আসার সময় এই জায়গায় হবে -W কাজ। মানে W এর মানটা আগে যদি 10 জুল হয় প্রথম ক্ষেত্রে, এগুলো প্রসারণ হয়েছে তো W1 ধনাত্মক, এটা ঋণাত্মক, ধনাত্মক হওয়ার কথা, তাহলে এটা ঋণাত্মক হবে, এটা ঋণাত্মক হবে। আসার সময় যখন উল্টা আসবা তুমি, তখন এটা হবে কি বলতো, যত আগে যদি 10 জুল হয়, এখনো 10 জুল হবে, তো আগের ক্ষেত্রে -10 আসছে, এবার হবে +10। এখানেও ঠিক সেম, আগের ক্ষেত্রে যদি -50 হয়, তাহলে যখন প্রসারিত হবে তখন কি +50 হবে। আবার এটার ক্ষেত্রে আগে প্রসারণ করছিল, এবার তো সংকোচন করতেছে, উল্টা দিকে যখন যাব তখন সংকোচন, তখন আমার এখানে কি আবার কৃতকাজ ঋণাত্মক আসবে। এখানে যখন আগের বার প্রসারণ ছিল, এখানে কৃতকাজ ধনাত্মক ছিল, এবার যখন এখান থেকে এখানে যাব তখন ওই কৃতকাজ ঋণাত্মক হবে, এবং W1 মানে আগে যদি 100 জুল থাকে, এখন হবে কি -100 জুল। কথা কি বুঝা গেছে? এই হচ্ছে ঘটনা এখানে। বলো কারণ চক্র সবাই বুঝছো কিভাবে হয়? এই সিলিন্ডারটা, এটা স্বয়ংক্রিয়ভাবে সিলিন্ডারটা অ্যামোনিয়া করা হয়, কার্যনির্বাহক বস্তুটা বা সিলিন্ডারটা টোটাল কথা তাপ উৎসের উপর একবার বসে, অন্তরক আসনের উপর, এরা পাশাপাশি খুবই কম্প্যাক্ট, তো এটার উপর একবার বসানো হয়, তারপরে এটার উপর বসানো হয়, তারপর ফাইনালি আবার এটার উপর বসানো হয়, দেন আবার এটার উপর বসানো হয়, দেন আবার এটা আবার এটার উপরে, এভাবে কি চলতে থাকে। ঠিক আছে, আমরা এখন ম্যাথমেটিক্যাল ফর্মুলাতে চলে যাই। আমাদের ম্যাথ সলভ করতে হবে, আমাদের থিওরিটিক্যাল যা পড়ার দরকার ছিল আমরা এতক্ষণ পড়ে ফেললাম। একটি তাপ ইঞ্জিন উৎস থেকে 1000 জুল তাপ গ্রহণ করে, তাপ গ্রাহকে 600 জুল তাপ বর্জন করে। ইঞ্জিনটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ দেখো, এখানে Q1 দেওয়া আছে, সবাই দেখো 1000 জুল, সোজা না? আর Q2 এটা কত বলো তো, 600 জুল। তো Q1 আর Q2 জানা থাকলে আমরা জানি, সুতরাং কৃতকাজ বা আমরা জানি দিয়েও তুমি লিখতে পারো W = Q1 - Q2। আচ্ছা, আমরা জানি, ঠিক আছে, Q1 কত, 1000 বিয়োগ হচ্ছিল কত, 600, তাহলে এটা হচ্ছিল কত, 400 জুল। তাহলে এখানে কৃতকাজ 400। খুবই সোজা একটা সিম্পল একটা কোশ্চেন। এত সিম্পল কোশ্চেন এমসিকিউ তো দেয় না সাধারণত। তার আগে ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা বা ঠিকঠাক মতো আছে কিনা সেটা আমি একবার দেখে নিচ্ছি, কারণ গতবারের মতো যদি আবার কাপাকাপি হয়, আবার যদি পড়া না বোঝা যায়, তাহলে আমাকে আবার রেকর্ড করতে হবে। এতবার রেকর্ড করা খুবই মুশকিল। হ্যাঁ, অফলাইনে সারাদিন ক্লাস নিয়ে আবার এগুলো রেকর্ড করা একটু কষ্ট না? একটি ইঞ্জিন উচ্চ তাপমাত্রার তাপাধার থেকে 600 কেলভিন তাপমাত্রায় এত তাপশক্তি গ্রহণ করে, তাইলে এটা হচ্ছে T1 আমার, এটা হচ্ছে কি যেটা গ্রহণ করে সেটা Q1। নিম্ন তাপমাত্রায় তাপাধারে এত জুল তাপ বর্জন করে, এটা হচ্ছে Q2। বলছে নিম্ন তাপমাত্রার তাপাধারের তাপমাত্রা মানে তাপগ্রাহকের, নিম্ন তাপাধার মানে কি, নিম্ন তাপমাত্রার তাপাধার মানে হচ্ছে তাপগ্রাহক। এখন এই তাপগ্রাহকের তাপমাত্রা কিভাবে আমি বের করব বলো? তো এখানে ইঞ্জিনটা
বলে দেয় না যে প্রত্যাবর্তী ইঞ্জিন নাকি অপ্রত্যাবর্তী, বাট এটা প্রত্যাবর্তী ইঞ্জিন ধরেই তোমাকে করতে হবে। মানে আসলে এখানে T1 Q1 আর Q2 দেওয়া আছে, T2 বের করতে বলছে। দেখো ওই যে নিম্ন তাপমাত্রার মানে T2, তাহলে আমরা জানি প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে আমরা জানি, এখানে প্রত্যাবর্তী বলে নাই কিন্তু ধরে নিয়ে অঙ্কটা করতে হচ্ছে, Q1/T1 ইকুয়াল টু কি Q2/T2। তো আমরা বের করতে হবে T2, সুতরাং T2 ইকুয়াল টু Q2 T1/Q1 এরকম। তো আমি যদি এটা হিসাব করি, Q2 কত বলো তো, Q2 হচ্ছে হলো 7.35 ইন্টু 10⁵, T1 কত 600 কেলভিন ডিভাইডেড বাই Q1 কত 1.47 ইন্টু 10⁶, তাই এই তো চলে আসবে কত কেলভিন। তোমরা দেখো 7.35 ইন্টু 10⁵ ইন্টু 600 ভাগ হচ্ছে হলো 1.47 ইন্টু 10⁶। আমি দেখতেছি এটা আমার আসলো 300 কেলভিন, কত 300 কেলভিন। এই ঘটনা, আর কিছু না, এটা সিম্পল একটা অঙ্ক। তাহলে এটা বের করার আর কোনো উপায় নাই, অন্যভাবে অনেকগুলো উপায় নাই, আছে স্যার। তুমি প্রথমেই করতে পারো কি, এই যে কিউ দিয়ে দক্ষতাটা বের করতে পারো, 1 মাইনাস Q2/Q1, কারণ এগুলো দেওয়া আছে, ইন্টু 100%। এখান থেকে তুমি একটা কর্মদক্ষতা বের করবা, এত পার্সেন্ট আসবে। দেন আবার করবা কি, আবার আমরা জানি আ যা মানে কি বলছি বলো তো, তোমাদেরকে অনেক ভিডিওতে আমি বলছি, আবার আমরা জানি এটা দিয়ে করবা কি, এটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 ইন্টু কি 100%। এখানে যত পার্সেন্ট আসবে ওইটাকে তুমি এখানে বসাইয়া দাও, এখানে বসাই দিয়ে এখান থেকে T1 এটা 600 কেলভিন বসাইয়া ক্যালকুলেশন করে T2 বের করো, তাও তো একই আসবে উত্তর। কিউ দিয়ে একবার কর্মদক্ষতা বের করে টি দিয়ে কর্মদক্ষতা সমীকরণে নিয়ে তুমি যদি ওই কর্মদক্ষতাটাকে বসাও, তো এটা আমরা জানি কিউ দিয়ে এবং টি দিয়ে উভয়ভাবে হচ্ছে কর্মদক্ষতা সমান আসবে। কখন? যখন হচ্ছে সেটা প্রত্যাগামী হয়। আর প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে এটাই অ্যাকচুয়ালি, এটা অন্যভাবে অনেকে হচ্ছে এটা বোঝে না। দেখো এই দুইটা কর্মদক্ষতা সমান, তাহলে 1 মাইনাস Q2/Q1 ইন্টু 100%, এটা আর ওই নিচেরটা সমান, তাহলে এই দুইটাকে ইকুয়াল লেখা যায়, 1 মাইনাস T2/T1 ইন্টু কি 100%। এখান থেকে যদি এই ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াবে Q2/Q1 ইকুয়াল টু কি T2/T1। তারপর চাইলে এভাবে আর গুণন করে জাস্ট, সুতরাং Q2/T2 ইকুয়াল টু Q1/T1। এই জিনিসটা করবো, যে এই জিনিসটাই আমরা করছি এখানে, এটাই প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে কেন এটা দোনোটা দিয়ে দক্ষতা কি আসবে, সেম আসবে, এখান থেকে বলতে পারি। এবার আসো পরের প্রবলেমে চলে যাই, দেখি কি আছে। একটি কার্নো ইঞ্জিন 225 ডিগ্রি এবং 225 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শুধু 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে কার্যরত। দুইটা তাপমাত্রার মধ্যে কার্যরত, এর মধ্যে নিম্ন তাপমাত্রা অবশ্যই হবে T2 আর উচ্চ তাপমাত্রা হবে T1, সোজা কথা, এবং সেগুলো কেলভিন এককে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের এখানে T1 হবে হচ্ছে 225 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 273 প্লাস হচ্ছে 225, তাহলে এটা কত হবে বলো না তোমরা, 498 কেলভিন। আচ্ছা, আর এটা হচ্ছে T2টা কত, নিম্ন তাপমাত্রা সবসময় T2 হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে হচ্ছে 273 প্লাস হচ্ছে 25 আর কি, তাহলে 298 কেলভিন। তো এবার বলছো তাপ ইঞ্জিন উৎস থেকে 4200 জুল তাপ গ্রহণ করে ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত। তো এটা থেকে তুমি প্রথমেই কাজ করবে, এগুলো দেওয়া আছে, তো তাহলে আবার হচ্ছে এখানে উৎস থেকে এত তাপ গ্রহণ করে, তাহলে হচ্ছে Q1 দেওয়া আছে। তো এখানে ইঞ্জিন দ্বারা কৃত কাজ বাইর করতে হবে, তো কৃত কাজ মানে W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। তো আমাদের এখন শুধু Q1 দেওয়া আছে, তাহলে Q2টা বাইর করলেই হবে। তো এখানে তিনটা ডাটা দেওয়া আছে, তিনটা ডাটা, এই যে Q1/T1 ইকুয়াল টু কি Q2/T2। এখান থেকে কি আমি চাইলেই হচ্ছে Q2টা বের করতে পারি না, Q1T2 ডিভাইড বাই হচ্ছে কি T1। এখান থেকে Q1 কত 4200, T2 কত, T2 হচ্ছে 298 কেলভিন, আর এটা হচ্ছে 498 কেলভিন, তাইলেই তো Q2 চলে আসে। 4200 ইন্টু হচ্ছে কত 298 ভাগ হচ্ছে 498। আমি দেখতে পাচ্ছি এটা 2500 মানে 2513.25 জুল। তাহলে আমাদের একটু কথা এবার তোমরা বুঝো, Q2 পেয়ে গেছি, আগে থেকে Q1 জানা আছে, তাহলে কৃত কাজের সূত্র কি হবে। সুতরাং আমরা জানি, আগেরটা যদি এখানে আমরা জানি দাও তাহলে এটা যা মানে আবার আমরা জানি কি বলতো, W ইকুয়াল টু Q1 মাইনাস Q2।
তাহলে এটা হচ্ছে 4200 বিয়োগ হচ্ছে হলো কত 2513.25, তাহলে কত আসে দেখো 1686.75 জুল। তার মানে হচ্ছে হলো ইঞ্জিনটা দ্বারা কৃত কাজ হচ্ছে এটা, ঠিক আছে। চাইলে কর্মদক্ষতাও বের করা যাবে, কারণ কিউগুলো জেনে গেছি, টিগুলোও জানি, তো এখানে কর্মদক্ষতাও কি এখান থেকে ইটার সূত্র অ্যাপ্লাই করে করা যাবে। সবাই বুঝতেছ সোজা না? আচ্ছা, এরপরে চলে আসো, বলছে একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস তাপ গ্রাহকের তাপমাত্রা এত কেলভিন। তাহলে এটা হচ্ছে হলো আমাদের T1, এটা হচ্ছে হলো আমাদের T2। এটা বলো ঠিক আছে কিনা। এটা যদি ঠিক থাকে, এরপরে আমাদের কাজ, যদি প্রতি চক্রে এত জুল তাপ শোষণ করে, যেটা শোষণ করে আমরা জানি ওইটা হচ্ছে হলো Q1। ওটা কি Q1 মানে উৎস থেকে গ্রহণ করছে। তাপ ইঞ্জিনের দক্ষতা কত বাইর করতে বলছে, আর প্রতি চক্রে কাজের পরিমাণ, প্রতি চক্রে কি ওভারঅল কাজ W, দেন প্রতি চক্রে গ্রাহকে কি পরিমাণ তাপ বর্জন করে, সেটা তাপের পরিমাণ, গ্রাহকে বর্জিত তাপের পরিমাণ। তো কর্মদক্ষতা ক নাম্বার, এটা খুবই সোজা হবে, ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই কি T1 ইন্টু 100%। শেষ তো। দেখো 1 মাইনাস T2 কত, ওই যে 375, T1 কত বলো তো, T1 হচ্ছে হলো 500, এই ইন্টু হচ্ছে হলো 100%। তো আমি কিভাবে করবো এটা, 372 ভাগ হচ্ছে 800 বিয়োগ হচ্ছে 1 ইন্টু হচ্ছে 100, তো এটা 25%, কত এটা 25%, 25% আর কি। তো এটা যদি হয়ে যায়, এরপরে তোমার বলছে হচ্ছে হলো প্রতি চক্রে কৃত কাজের পরিমাণ আর প্রতি চক্রে গ্রাহকে বর্জিত তাপের পরিমাণ। তো আমরা জানি কি কাজ বাইর করার পর, এখন এটাকে নিয়ে আবার তুমি কিউর সমীকরণে বসায় দিয়া তুমি চাইলে হচ্ছে হলো Q2টা বের করে আনতে পারো, মানে কিউর আবার কর্মদক্ষতার যে সমীকরণ আছে সেটা দিয়ে। আমি করব কি, এটা প্রত্যাগামী, কারণ আমরা জানি টি দিয়ে করি আর কিউ দিয়ে করি প্রত্যাগামী ইঞ্জিন, যদিও এটা প্রত্যাগামী বলে নাই, কিন্তু কার্নো আদর্শ কার্নো ইঞ্জিন প্রত্যাগামী, কিন্তু অনেক সময় কার্নো ইঞ্জিন প্রশ্নে লেখা থাকে কিন্তু তারপর ইঞ্জিনটা প্রত্যাগামী হয় না। দেখবা ঘতে তোমাকে যাচাই করতে বলে যে উদ্দীপকের ইঞ্জিনটি প্রত্যাগামী কিনা, তখন দেখবা যে চলো এন্ট্রপির পরিবর্তন কি আসে না, শূন্য আসে না, অর্থাৎ চলো ইঞ্জিনটা প্রত্যাগামী হয় না, সেগুলোও আছে। তবে এখানে আমরা এই অঙ্কটা করার জন্য প্রত্যাগামী ধরে নেওয়া ছাড়া উপায় নেই। তাহলে এখানে আমরা জানি Q1 বাই কত T1 ইকুয়াল টু Q2 বাই T2, এখান থেকে Q2 বের করবা। সুতরাং Q2 ইকুয়াল টু হচ্ছে হলো Q1 T2 ডিভাইড বাই হচ্ছে T1। তাইলে এখানে তুমি যদি এই কাজটা করো, আমি দেখতে পাচ্ছি Q1 কত, এটা 252 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই হচ্ছে হলো T2টা হচ্ছে হলো 372 মানে 375, 375, আর এটা হচ্ছে 500। তাহলে আমি এখান থেকে দেখি 252 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে হলো 375 ভাগ হচ্ছে হলো 500। আমি দেখতে পাচ্ছি এটা আসলে হচ্ছে হলো এই 189 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। এটা যখন আসছে, তাহলে আমাদের হচ্ছে এই যে প্রতি চক্রে গ্রাহকে বর্জিত তাপের পরিমাণটা বের হয়ে গেছে Q2। দেখো এটাই হচ্ছে হলো কি গয়ের উত্তর। এবার বলছে প্রতি চক্রে কাজের পরিমাণ, তো কাজের পরিমাণ এটা হচ্ছে হলো ক নাম্বার, এটা বের হয়ে গেছে খতেই বের হয়ে গেছে। আর খটাতে মানে খ যেটা খ অংশ, তাহলে W ইকুয়াল টু কি বলতো Q1 মাইনাস Q2। তাহলে Q1 কত উপরে দেওয়া আছে যে 252 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বিয়োগ হচ্ছে 189 ইন্টু 10 টু দি পাওয়ার 4। তুমি যদি মুখে মুখেও ক্যালকুলেশন করো তাহলে এটা আসবে হচ্ছে 63 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এত জুল, এইরকম কিছু একটা আসবে। ঠিক আছে, আমি যদি এটা চিন্তা করি, তাহলে আমাদের এটা অত কঠিন কোনো অঙ্ক না, সহজ একদম বেসিক লেভেলের অঙ্ক আর কি। এরপরে আসা হচ্ছিল আমরা, আচ্ছা এখানে বলছে একটি আদর্শ ইঞ্জিনের কার্যকর বস্তু যত জুল তাপ উৎস থেকে গ্রহণ করে কাজ সম্পন্ন হওয়ার পর, দেখো তাপ সম্পন্ন হওয়ার পর তার 30% তাপ গ্রাহকে বর্জন করে ইঞ্জিনটির কর্মদক্ষতা। তাহলে Q1 যদি Q হয়, Q2 হচ্ছে হলো Q এর 30% মানে হচ্ছে 0.3 Q, এরকম না? তাহলে আমরা জানি কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই কি Q1 ইন্টু কত 100%। এখান থেকে তুমি যদি 1 মাইনাস Q2 এর জায়গায় এটা বসিয়ে দাও
0.3 কিউ আর Q1 এর জায়গায় কি বসাবা কিউ বসাবা ইনটু 100%। কিউ কিউ কাটাকাটি চলে যাবে 1 থেকে, তাহলে 0.7 ইনটু 100 70%। তাহলে ইঞ্জিনটার কর্মদক্ষতা 70%। মনে রাখবে যে যত পার্সেন্ট তাপ বর্জন করে তার মানে বাকি পার্সেন্টটা কাজে পরিণত করছে, তাহলে ওইটাই কর্মদক্ষতা হবে। তাহলে 30% বর্জন করছে তার মানে 70% হচ্ছে কাজে পরিণত করছে, ওইটাই হচ্ছে কর্মদক্ষতা। ওকা তোমরা সবাই কি বোকা? বোকা না হইলে বুঝে গেছো আশা করি, ঠিক আছে। এইবার আসা হচ্ছিল এটা বলছে 70% তাপ বর্জন করে, তাহলে 30% হচ্ছে কাজে পরিণত করছে, তাহলে হচ্ছিল এটা হবে 30%। তোমরা এটা করে দেখো আগের অঙ্কটার মতোই, এটা তোমরা করে দেখো, এটা আমি আর করাচ্ছি না। এরপরে আসো বলছে 20% দক্ষতা বিশিষ্ট একটি পত্তাগামী ইঞ্জিন 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্প গ্রহণ করে। কত তাপমাত্রায় ইঞ্জিনটি বাষ্প পরিত্যাগ করবে? কত তাপমাত্রায় পরিত্যাগ করবে? এখন 20% কর্মদক্ষতা মানে হচ্ছিল এটা ইটা, আর এত তাপমাত্রায় এটা হচ্ছে T1, তাহলে আমরা জাস্ট T2 বের করতে বলছে যে, তো আমরা জানি কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু হচ্ছিল কি 100%। তো আমরা জানি এটা হচ্ছিল কি 20%, আর এটা হচ্ছে 1 মাইনাস T1টা কত? এই T1টা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছিল 273 প্লাস কত 200 মানে 473 কেলভিন। তাইলে এখান থেকে এই T2টা আমার বের করতে হবে, T1টা হচ্ছে 473 কেলভিন ইন্টু 100%। তাহলে পার্সেন্ট আমি যদি বাদ দেই তাহলে বা হচ্ছে হলো কি 1 মাইনাস T2 বাই 473 ইকুয়াল টু হবে 0.2। এখান থেকে ক্যালকুলেশন করে T2 বের করে ফেলবা, শেষ। এখান থেকে তুমি এবার হচ্ছে ক্যালকুলেশন করো, এটা যদি ক্যালকুলেশন না করতে পারো তাহলে তো মারা উচিত। দেখা এরপরে আমাদের পরের প্রবলেমে চলে যাই। দেখো এখানে বলছে একটি ইঞ্জিন 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিঙ্কে তাপ বর্জন করে, এর দক্ষতা 60% হলে এটি উৎস থেকে কত তাপমাত্রায় তাপ গ্রহণ করবে? একদম এটা হচ্ছে সিঙ্কে মানে তাপগ্রাহকে, তাহলে এটা হচ্ছে জাস্ট T2 এই তাপমাত্রায় তাপগ্রাহকে বর্জন করে। T1টা বাইর করতে বলছে ভাই, এই সূত্রই একই প্রসেস, একইভাবে হচ্ছে তুমি T1 বের করবা, যে এখানে T2 দেওয়া আছে। আগের অঙ্কে হচ্ছে হলো T1 দেওয়া ছিল, T2 বের করতে বলছিল, এই অঙ্কে হচ্ছে হলো কি T2 দেওয়া আছে, T1 বের করতে হবে, শেষ। একই সূত্র, একই T1। এখান থেকে হচ্ছে হলো তোমাকে ক্যালকুলেশন করে এই যে T2-র মানটা বসাই দিবা, এটা 300, আর দক্ষতা কত বসাই দিবা 60% বসাই দিবা, তাহলে পরের লাইনে এসে দুই পাশে এই পাশে 100% চলে যাবে, এই পাশে 0.6 হয়ে যাবে, সেখান থেকে ক্যালকুলেশন করে তুমি T1 বের করবা, শেষ। পারবা ইনশাআল্লাহ? সোজা না? সিম্পল, ভেরি ভেরি সিম্পল। কি সিম্পল? আমার নাম হচ্ছে সাইফুল, অনেকে বলে হচ্ছে হলো কি, মানে যদি সিম্পলকে আমি সিম্পল বলি তাহলে স্যার আপনার নাম তো সাইফুল, তাহলে আপনার নাম হয়ে যাবে চাইফুল। হ্যাঁ চাইফুল, ঠিক আছে। দেখো তোমরাও যদি চাইফুল দেখো আর কি করবো বলো। এখানে একটা প্রশ্ন আছে, এবার দেখো একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপগ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা 50%। একে 60% দক্ষ করতে হলে এর উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে? গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ বলে নাই, উৎসের তাপমাত্রাই বলছে। তাহলে তার আগে আমি একটু তোমাদেরকে আজকে একটু বেসিক জিনিস, এই কিভাবে ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়ানো যায়, মানে আমরা যদি তাপমাত্রা চেঞ্জ করে দেখি, দেখো এই জিনিসটা এরকম না, আগে যা ছিল এটাকে আমি তার চেয়ে যদি বাড়াতে চাই তাইলে আমার এই বিয়োগফলটা কি আসতে হবে? আগের চেয়ে বেশি আসতে হবে, মানে বড়, আগের চেয়ে বড় আসতে হবে। এটা যদি আগের চেয়ে বড় আসতে হবে, বিয়োগফল বড় আসবে কখন? যখন এই জিনিসটা ছোট আসবে। এটা কি হবে? ছোট, আগের চেয়ে ছোট, মানে কর্মদক্ষতা আমি বাড়াইতে চাচ্ছি, বাড়াইতে হইলে তোমাকে এই জিনিসটা ছোট হইতে হবে, ভাগফলটা। এই ভাগফলটা ছোট হইতে হবে দুইটা সম্ভাবনায়, হয় এটাকে আগের চেয়ে ছোট হতে হবে, এটা আগের চেয়ে কি হইতে হবে? ছোট হইতে হবে, তাইলে এই ভাগফলটা ছোট আসবে। কথা বুঝিও, আগের চেয়ে ছোট, এটা হয় এটা ছোট হতে হবে, হয় এটা ছোট হতে হবে। এটাকে যদি আমি চেঞ্জ না করি, ধরো T2 চেঞ্জ করবো না, মানে গ্রাহকের তাপমাত্রা আমি চেঞ্জ করতে চাই না, উৎসের তাপমাত্রা তাহলে বাড়াই দিব। এটা যত বাড়াই দিব বড় সংখ্যা দ্বারা উপরের আগেরটাকে ভাগ করলে এই ভাগফলটা ছোট আসবে, ফলে এই বিয়োগফলটা বড় আসবে। এটা ছোট, যত ছোট হবে, এক থেকে ছোট জিনিস বাদ গেলে বেশি জিনিস অবশিষ্ট থাকবে, তাহলে কর্মদক্ষতা বেশি হবে। তাইলে অথবা হচ্ছে হলো কি হইতে হবে? T1 বড় হতে হবে, অথবা T1 পূর্বের তুলনায় বেশি হতে হবে, পূর্বের তুলনায় কি বেশি।
বেশি হতে হবে। এর অর্থ কি স্যাররা? অনেকে বললো স্যার এর অর্থ, ব্যাপারটা বোঝো। এর অর্থ হলো আমরা যখন আমাদেরকে ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়ানোর অঙ্কগুলো বলবে তখন হয় তুমি উৎসের তাপমাত্রা চেঞ্জ করবা অথবা গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করবা। তবে মনে রাখতে হবে গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে অথবা উৎসের তাপমাত্রা কি মানে T1টাকে আগেরতে বাড়াতে হবে, এটাই। তাহলে আমাদের এখানে হচ্ছে অলরেডি প্রশ্নে যে বলছে দেখো 50% ছিল দক্ষতা, একে 60% দক্ষ করতে হলে এর উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। আমি এমনিতেই বলছি দেখো কর্মদক্ষতা বাড়াইতে হলে কিন্তু T1 পূর্বের তুলনায় বেশি হতে হবে, অর্থাৎ বাড়াতে হবে। তো অলরেডি আমাদের প্রশ্নেও কিন্তু এটাই বলছে যে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। তাহলে তার মানে হচ্ছে কর্মদক্ষতা বাড়াইতে হলে উৎসের তাপমাত্রা বাড়াতে হয় অথবা গ্রাহকের তাপমাত্রা কমাতে হয়। সেম পরিমাণ বাড়াইতে হবে সেম পরিমাণ কমাইতে হবে এরকম না, এটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখতে হবে কতটুকু বাড়াতে হয় বা কতটুকু কমাতে হয়। ঠিক আছে, এখানে আমাদের এবারে এই অঙ্কটাতে চলে আসি। আমরা এগুলো বুঝছি তো, না বুঝলে কিন্তু মুসিবত মুশকিল আছে। আমাদের এখানে এই যে কারণ ইঞ্জিনের এখানে T1 এই তাপমাত্রা তাপগ্রাহকে থাকে, তাহলে T2টা হচ্ছে হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি মানে 300 কেলভিন। এখানে T1টা আমি জানি না, কিন্তু কর্মদক্ষতা হচ্ছে 50%। কত? 50%। তো কর্মদক্ষতা 50% যদি হয় তাহলে আমরা জানি এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই কি T1 ইন্টু 100%। এই 1 মাইনাস 1 বা এই যে T2 কত? T2 300 কেলভিন আর T1 কত আমি জানি না, এটা হচ্ছে হলো কত 50%, এটা ইন্টু 100%। তাহলে আমরা এখান থেকে যদি প্রথমেই ক্যালকুলেশন করে করে ফেলতে চাই তাইলে T1টা হবে 300 ভাগ হচ্ছে হলো 0.5। আমি দেখতে পাচ্ছি এটা 600। আমার এখান থেকে T1টা ক্যালকুলেশন করো, তোমরা ক্যালকুলেশন করে T1 বের করো। T1 600 কেলভিন আসলো। কত আসে? 600 কেলভিন। যখন T1 600 কেলভিন আসে, এইবার দেখো আমার কর্মদক্ষতা বাড়ানোর জন্য 60% করার জন্য উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। কত বাড়াতে হবে সেটা পরে, আগে কত করতে হবে দেখি। দেখো কর্মদক্ষতা মনে করি কর্মদক্ষতা 60% করতে হলে উৎসের তাপমাত্রা, যেহেতু গ্রাহকেরটা চেঞ্জের কথা বলে নাই, আমার ইচ্ছার উপর যদি বলতো, আমার যদি বলতো কোনটা চেঞ্জ মানে কি চেঞ্জ করবা, কি পদক্ষেপ গ্রহণ করবা, তখন আমি একবার উৎসেরটা চেঞ্জ করতাম গ্রাহকেরটা অপরিবর্তিত রেখে, আবার একবার গ্রাহকেরটা অপরিবর্তিত রেখে উৎসেরটা চেঞ্জ করতাম। কিন্তু এখানে আমরা বলছি শুধু উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। তাহলে কর্মদক্ষতা 60% করতে হলে উৎসের তাপমাত্রা T1 এর পরিবর্তে T1 প্রাইম করতে হবে। তাহলে T2 কি আগের মতোই আছে, T2 এটাই, T2 এই যেটা। তাইলে সুতরাং কর্মদক্ষতা আগেরটা ছিল হচ্ছে 50%, এবারটা হচ্ছে এটা প্রাইম 60%। 1 মাইনাস T2 বাই T1 প্রাইম ইন্টু 100%। দেখো কর্মদক্ষতা যখন আমি এই যে T1 এর পরিবর্তে T1 প্রাইম করব তখন কর্মদক্ষতা 50 থেকে হয়ে যাবে কত 60। তাই এই জন্য এটাকে এটা প্রাইম লিখছি। তার মানে এটা 60%, এটা 1 মাইনাস T2 তো আগেরটাই 300 কেলভিন, T1 প্রাইম আমি জানি না কত, ইন্টু 100%। আচ্ছা এটা 0.4। তাহলে আমি যদি দেখি 300 ভাগ 0.4 আমি দেখতে পাচ্ছি, এটা আমি দেখতে পাচ্ছি হলো, সুতরাং T1 প্রাইমটা হচ্ছে হলো 750 কেলভিন। তার মানে উৎসের তাপমাত্রা আগে ছিল 600 কেলভিন, কর্মদক্ষতা 10% বাড়িয়ে মানে 60% করতে হইলে তোমাকে উৎসের তাপমাত্রা হতে হবে 750। তাহলে বাড়াতে হবে কত? আগে ছিল 600, কিন্তু 60% করতে হইলে লাগবে 750। তাহলে সুতরাং বাড়াতে হবে উৎসের তাপমাত্রা, বাড়াতে হবে কত বলো? বাড়াতে হবে এই যে T1 প্রাইম বিয়োগ হচ্ছে হলো T1 প্রাইম হচ্ছে হলো 750 আর T1 হচ্ছে কত 600। তাহলে এটা কত 150 কেলভিন। তার মানে উৎসের তাপমাত্রা 150 কেলভিন বাড়ালে আমি এটা হচ্ছে হলো কি এই 60% কর্মদক্ষ হবে। বুঝছেন নাকি বুঝেন নাই? সবাই মনোযোগ দিন। আর যদি আমাকে বলতে হচ্ছিল তুমি 50% থেকে 60% করতে কি পদক্ষেপ গ্রহণ করবা, তখন আমি করতাম কি, মনে করি কর্মদক্ষতা 60% করতে হলে উৎসের তাপমাত্রা T1 এর পরিবর্তে T1 প্রাইম করতে হবে। তখন এভাবে উৎসের তাপমাত্রার পরিবর্তনটা বের করে দেখাতাম কত বাড়াতে হবে।
আবার দিয়ে করতাম কি, কর্মদক্ষতা 60% করতে হলে গ্রাহকের তাপমাত্রা T2 এর পরিবর্তে T2 প্রাইম করা হলে তখন ইটা প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস T2 প্রাইম ডিভাইড বাই T1, মানে T1 আগেরটা রাখতাম, এবার T2 প্রাইম এখান থেকে বের করতাম, দেখতাম T2 প্রাইমটা T2 থেকে কম আসবে, তাহলে কতটুকু কমাইতে হবে সেটা বিয়োগ করে দেখাইতাম। মানে যে কোনো একটা করলেই হবে, হয় উৎসের তাপমাত্রা চেঞ্জ করবো অথবা গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করব। কিন্তু আমাকে পরীক্ষা যখন বলবে মানে কর্মদক্ষতা 50% থেকে 10% বাড়াতে, মানে 60% করতে, 50% থেকে 30% বাড়াইতে, মানে 80% করতে, তাইলে হচ্ছে এই আমার কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তখন আমি উৎসেরটা স্থির রেখে গ্রাহকেরটা একবার বের করে দেখবো, আবার গ্রাহকেরটা একবার স্থির রেখে, এই যে স্থির মানে গ্রাহক অপরিবর্তিত রেখে উৎসেরটা চেঞ্জ করে আমি দেখবো উৎসেরটা কত বাড়াইতে হচ্ছে আর গ্রাহকেরটা কত কমাতে হচ্ছে। তো ওখানে লিখে দিবা উৎসেরটা, লাস্টে সিদ্ধান্ত আসবে উৎসের তাপমাত্রা এত বাড়ালে অথবা গ্রাহকের তাপমাত্রা এত কমালে তখন কর্মদক্ষতা 60% হবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর আমি এখানে আরেকটা কথাবার্তা বলতে চাই, সেটা হচ্ছে কর্মদক্ষতা অনেক সময় বলে যে দ্বিগুণ করা সম্ভব কিনা, তিনগুণ করা সম্ভব কিনা, করলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধরো ইঞ্জিনটার কর্মদক্ষতা আসছে, প্রথমে প্রাথমিক কর্মদক্ষতা হচ্ছে 30, তো তুমি দ্বিগুণ করলে কত হবে 60%, তিনগুণ করলে কত 90%। এটা 100-র কম না, সাধারণত ইঞ্জিনগুলো 50% কর্মদক্ষতা, 25 থেকে 50% কর্মদক্ষতা, বাট তারপরে তো 90 তো 100%-এর চেয়ে কম, তাহলে তোমার 100%-এর কম হইলে তুমি হচ্ছে বলতে পারবা যে ইঞ্জিনের কর্মদক্ষতা 100%-এর কম হইলে বলবা যে হচ্ছে ওইটা তত গুণ। ধরো 30% বললাম, তো 3 গুণ করলে হচ্ছে বললো 3 গুণ করা যাবে কিনা, তো 3 গুণ করলে কত 90%, যা 100%-এর কম, তাহলে করা যাবে। 100%-এর কম হইলে কর্মদক্ষতা তখন করা যাবে। তাহলে কিভাবে করবা? একবার উৎসের তাপমাত্রা পরিবর্তন করে, একবার গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে। উৎসের তাপমাত্রা বাড়াতে হবে, কত বাড়াতে হবে বিয়োগ করে দেখাবা, আর গ্রাহকের তাপমাত্রা হচ্ছে কি কমাতে হবে, কত কমাতে হবে সেটা তুমি হচ্ছে কি এই T2 প্রাইম বের করে দেখাবা। ওকে, এই হচ্ছে ঘটনা। আর আমি এখান থেকে আরেকটু কথাবার্তা বলি, উৎসের ইঞ্জিনের কর্মদক্ষতা 100% বা তার বেশি হতে পারে না কেন। দেখো, আমরা জানি ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এটা যদি 100% হতে হয়, তাহলে দেখো 100% হতে হয়, তাইলে আমাদের এই জিনিসটা হচ্ছে কোনো কিছু বিয়োগ যেতে পারবে না, এটা শূন্য হতে হবে, শূন্য হতে হবে। এটা শূন্য হতে হলে দুইভাবে শূন্য হওয়া সম্ভব, হয় T2 শূন্য হবে, T2 শূন্য হতে হবে, হয় T2 শূন্য হতে হবে, অথবা T1টা ইনফিনিটি বা অসীম হতে হবে। T1 অথবা হচ্ছে T1 অসীম হতে হবে, অসীম হতে হবে। দেখো তার মানে হচ্ছে T2 শূন্য হওয়া কোনোভাবেই সম্ভব না, T1 হচ্ছে অসীম হওয়া কোনোভাবেই ইনফিনিটি হওয়া সম্ভব না, যার কারণে হচ্ছে এই যে অনুপাতটা হচ্ছে কি শূন্য হবে না। এই শূন্য হয় না বলেই এটা কর্মদক্ষতা 100% হওয়া সম্ভব না। আবার 100%-এর এই যে আমাদের 100%-এর যদি বেশি আসতে হয়, এটা কিভাবে সম্ভব? 100%-এর বেশি তো আসবে না, কারণ এখানে এটা বিয়োগ যাচ্ছে না। 100%-এর বেশি কোনোভাবেই সম্ভব না, কারণ এখানে একটা মান থাকবে, এই মানটা সবসময়ই হচ্ছে তোমায় কি ইয়া করে ফেলবে। আবার অথবা এটা ঋণাত্মক আসতে হবে, এটা ঋণাত্মক আসতে হলে ঋণাত্মক আসলে তখন মাইনাসে মাইনাসে প্লাস হয় 100% উপরে, তো এটা ঋণাত্মক, এই ভাগফলটা ঋণাত্মক হইতে হলে T1 অথবা T2 যে কোনো একটা ঋণাত্মক হইতে হবে, কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব? এখানে যেহেতু T1 T2 তাপমাত্রা কখনো ঋণাত্মক মানে হবে না, ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিনের তাপমাত্রাগুলা ধনাত্মক। ঠিক আছে, তো ইঞ্জিনের তাপমাত্রা ঋণাত্মক না হলে তখন আমার হচ্ছে কি হইতে পারবে না বলতো, তখন এই যে এটা 100-এর চেয়ে বেশি হতে পারবে না। তো 100% কেন হইতে পারে না? সেটা হচ্ছে 100% হওয়ার জন্য গ্রাহকের তাপমাত্রা হয় শূন্য হতে হয় অথবা উৎসের তাপমাত্রা অসীম হতে হয়, যেটা বাস্তবে সম্ভব নয়। ক্লিয়ার? এই এরপরের প্রবলেম কি দেখি একটু। বলছে একটি প্রত্যাবর্তী ইঞ্জিন তাপের 6/1 কাজে রূপান্তর করে। যখন উৎসের তাপমাত্রা ঠিক রেখে গ্রাহকের তাপমাত্রা 60 ডিগ্রি কমানো হয়, তখন ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ হয়। গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। আচ্ছা স্যাররা, এখানে এই অঙ্কটা যথেষ্ট কনসেপচুয়াল একটা ম্যাথ, আমাদের এটা বুয়েট অ্যাডমিশন টেস্ট 2019-20 আসছে। এখন এটা একটা জিনিস মনে রাখবে, একটা ইঞ্জিন প্রত্যাবর্তী ইঞ্জিন বলে দিচ্ছে, একটা ইঞ্জিন তাপের যত অংশ, গৃহীত তাপের যত অংশ কাজে পরিণত করে, এটাই হচ্ছে ইটা। আমি আজকেই তোমাদেরকে বলছি, তারপর কোনো সমস্যা নাই। তাহলে এটা যদি আমরা Q1 যদি কিউ ধরি, তাহলে কাজটা এখানে ওরা বলতেছে কাজ মানে কিউটা, সরি ডব্লিউটা, ডব্লিউ বলতেছে হচ্ছে কিউ এর মানে Q1 এর এই যত গ্রহণ করছে এর কয় পার্সেন্ট 1/6, তাইলে বলো তো এটা কত Q/6, তাই না? এটা হচ্ছে কৃত কাজ। তাহলে আমরা জানি
ইটা ইকুয়াল টু কি বলতো 1 মাইনাস T2 বাই T1 সরি Q2 বাই Q1 যদি আমি এখানে করি Q1 ইন্টু 100%। এখান থেকেও আমি চাইলে হচ্ছিল 1 মাইনাস এটা হচ্ছে Q2টা হচ্ছিল কত, ও এটা দিয়ে করার দরকার নেই, Q1 Q2 তো নাই এখানে, তাহলে আমি ইটা ইকুয়াল টু আবার জানি কি W বাই Q1 ইন্টু 100%। ওকে, এই যে W কত, W হচ্ছিল Q বাই 6 আর Q1 হচ্ছে Q ইন্টু হচ্ছে 100%, Q কাটা 1/6%, তো 1/6 কত হবে 1/6 16.67 মনে হয়, তো 16.67% শেষ। কর্মদক্ষতা এর দূর বেরোলো। এবার কি করলে কর্মদক্ষতা দ্বিগুণ হবে, উৎসের তাপমাত্রা ঠিক রেখে মানে টি আগেরটাই রেখে, টি আগেরটা তো কত জানি না কি আছে নাকি এখানে, টি আগেরটাই, টি এখানে হচ্ছিল ধরো T1টা যা ছিল, এবার T1টা এক্ষেত্রেও কি T1 সেম, তো T1 দেখো কথা বুঝিও, তো আমাদের এটা করার জন্য অঙ্কটাকে করার জন্য কথা বুঝিও, শুরুতে T1টা যা এখানে হচ্ছিল T2, আবার দ্বিতীয় ক্ষেত্রে যখন কর্মদক্ষতা দ্বিগুণ করলে, আগে দেখো কর্মদক্ষতা দ্বিগুণ করলে কত পার্সেন্ট হবে 33.33% হবে, 3 এরকম 33.33% হবে দ্বিগুণ করলে। তো এটা সম্ভব নাকি সম্ভব না বলো তো, সম্ভব। তো শুরুতে যেই কর্মদক্ষতা আছে সেটা দিয়ে একটা T1 এবং T2 এর মধ্যে, যেহেতু T1 T2 নাই তাহলে আমরা জানি ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1, এটা হচ্ছিল কর্মদক্ষতা দ্বিগুণ করার পূর্বে, কর্মদক্ষতা দ্বিগুণ করার পূর্বে এই আমাদের হচ্ছিল 1 মাইনাস T2 বাই T1, এটা আমরা এখান থেকে একটা ইয়া করে রাখবো, সম্পর্ক স্থাপন করে রাখবো, হ্যাঁ, বা এটা হচ্ছিল 16.67%, 1 মাইনাস T2টা কত জানি না, হ্যাঁ T1টা তাও জানি না, কিছুই জানি না আমরা কিন্তু ইঞ্জিনের দোনোটা। এরপরে এটা হচ্ছিল আমি দেখতে পাচ্ছি 1 মাইনাস T2 বাই T1 ইকুয়াল টু হচ্ছিল 0.1667, ঠিক আছে। তো এটা এই পাশে চলে গেলে 1 মাইনাস 0.1667, আমি দেখতে পাচ্ছি এই মাইনাস T2 বাই T1 ইকুয়াল টু হচ্ছে হলো মাইনাস 0.833 এরকম, তাহলে সুতরাং দুই পাশ থেকে মাইনাস চলে গেছিলে T2 ইকুয়াল টু এই 0.8333 T1, এই একটা সম্পর্ক আমরা এখান থেকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। বলো ঠিক আছে, এটা যদি ঠিক থাকে এরপরে আমাদের কাজ হবে হচ্ছে হলো এটাকে নিয়ে এবার দক্ষতা দ্বিগুণ করলে, দক্ষতা দেখো তো স্যাররা, দক্ষতা দ্বিগুণ করলে কত করলে দ্বিগুণ করলে এই ইটা প্রাইম যেটা হবে সেটা হচ্ছে 2 ইটা, আগের তুলনায় দ্বিগুণ, তাহলে 2 ইন্টু আগে ছিল কত 16.67, তাহলে হবে কত 33.33%। আচ্ছা, এটা করলে এটা হয় কখন, এই যে ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ হয় কখন, উৎসের তাপমাত্রা ঠিক রেখে গ্রাহকের তাপমাত্রা 60 কমালে। তো এবার আসো, গ্রাহকের উৎসের তাপমাত্রাও সেম আগেরটাই মানে T1 আগেরটাই, তো T1কে T1ই রাখবো, কিন্তু T2টাকে চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো দক্ষতা দ্বিগুণ করলে এই T1 দেখো T1 প্রাইম ইকুয়াল টু T1ই, আর T2 প্রাইম যেটা সেটা কত বলো তো, T2 আগে যা ছিল তার থেকে কত কমাইছে 60, তাহলে T2 মাইনাস 60 এরকম। অনেক বলবে স্যার এই যে 60 ডিগ্রি কমাইছে, তাহলে 60 ডিগ্রি কমাইছে মানে 273 প্লাস 60 মানে 333 না স্যার, 333 কেলভিন কমাইছে না, না স্যার। মনে রাখবেন একটা জিনিস যে তাপমাত্রার ক্ষেত্রে যতটুকু কমানো হয় বা বাড়ানো হয় এটা ডিগ্রি সেন্টিগ্রেডে যা কেলভিনেও তা, ঠিক আছে। 60 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর অর্থ হলো 60 কেলভিন বাড়ানো, 60 ডিগ্রি সেন্টিগ্রেড কমানো মানে হলো 60 কেলভিন কমানো। এখানে 60 ডিগ্রি সেন্টিগ্রেড কমাইছে, তাহলে এই জন্য আগেরটার থেকে 60 ডিগ্রি কমাইছে এখন। তো আমরা জানি কর্মদক্ষতা, তো আজা সেটা কি ইটা প্রাইম ইকুয়াল টু কি বলতো 1 মাইনাস T2, তো T2টা চেঞ্জ হয়ে কত হয়েছে T2, এই যে T2 প্রাইম হয়েছে, আর T1 প্রাইম যেটা ওইটা T1ই আছে, তাহলে এটা T1 ইন্টু 100%, দেখো এটা চেঞ্জ করে নাই আর কি। তারপর এটা হচ্ছে 33.33%, এটা হচ্ছে 1 মাইনাস T2 প্রাইম যেটা সেটা কত, এই দেখো T2 মাইনাস 60 ডিভাইড বাই নিচে আছে T1,
নিচে আছে কি বলতো T1, তাহলে ইনটু হচ্ছিল এখানে একটা 100% আছে। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে যখন ক্যালকুলেশন করব এটা 0.3333 এরকম 1 মাইনাস, যখন আমি ক্যালকুলেশন করব এবার আসো 1 মাইনাস এখানে T2 জায়গায়, এই যে T2 জায়গায় আমি এই T1টা বসাতে পারি না? পারি কিন্তু। ঠিক আছে, আমি একটু জাস্ট হালকা ছোট করে নিচ্ছি, অঙ্কটাকে একটু ছোট করে নিলে আমার এখন এই পাশে হয়ে যাবে। দেখো এখন এটা হচ্ছিল এই আমি যদি ক্যালকুলেশনটা করি তাহলে 1 মাইনাস T2 হচ্ছিল কত, এই যে T2 জায়গায় এটা বসাই 0. দেখো 1 মাইনাস এখানে আবার আরেকটা কি T1, এই T2 জায়গায় 0.8333 T1 বিয়োগ 60। এই দেখো এরকম যদি কিছু হয় পরে আমরা যখন ক্যালকুলেশন করব এখান থেকে ক্যালকুলেশন করলে কি হয় দেখো, এই এখান থেকে 0. দেখো T1 এখানে লসাও করতে পারো তুমি, এটা যেভাবে ইচ্ছা, আমি বাচ্চাদের মতো করতেছি আর কি, তোমরাও বাচ্চাদের মতো না করে অন্যভাবেও করতে পারো। সেটা হচ্ছে এটা এই পাশে পাঠিয়ে দাও, আমি যেহেতু এটা 1টাকে আমি চাইলে কিন্তু এই পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে এই পাশে পাঠিয়ে দিলে হচ্ছে কি এই মাইনাস কত আসবে দেখো তো 0.333 বিয়োগ হচ্ছে 1, আমি এটা দেখতে পাচ্ছি হলো এই পাশে আসলে হচ্ছে এটা মাইনাস 0.6667 এরকম, তাহলে এই পাশে একটা মাইনাস আছে 0.8333 T1 মাইনাস 60 ডিভাইড বাই নিচে হচ্ছে T1, দুই পাশ থেকে মাইনাস মাইনাস কেটে দাও, মাইনাস কেটে দিলে এই পাশে থাকবে তখন হচ্ছে 0.6667 T1, এটা গুণ করে এই পাশে বাড়িয়ে দাও, দুই পাশে মাইনাস কেটে দিছি কিন্তু, কেটে দেওয়ার পর আমরা এখন এখানে আর থাকবে কি 0.8333 T1 মাইনাস 60, তাহলে এটা এই পাশে আসলে হচ্ছিল আবার এটা এই পাশে আসলে মাইনাস প্লাস হচ্ছে হলো ধরো 0.83, এটা আমি দেখতে পাচ্ছি এটা এবার আসলে মাইনাস 0.1666 T1 ইকুয়াল টু হচ্ছিল মাইনাস 60, তাহলে সুতরাং T1 ইকুয়াল টু কত 60 ভাগ হচ্ছে হলো, আমি দেখতে পাচ্ছি এটা 360, আমার এটা কত আসছে 360 কেলভিন, তাহলে আমাদেরকে বাইর করতে বলছে গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। আমরা পাইছি T1, T1 মানে উচ্চের তাপমাত্রা পাইছি, তাহলে গ্রাহকের তাপমাত্রা T2 এই সমীকরণে বসে দাও জাস্ট, তাহলে সুতরাং T2 ইকুয়াল টু 0.8333 T1 কত বলো তো, T1 হচ্ছে হলো 360, T1 হচ্ছে হলো 360 কেলভিন, তাহলে তো হয়ে গেল। তাহলে এখন হচ্ছে এটা ইনটু হচ্ছে হলো 0.8333 এটা, তাহলে এটা 300 কেলভিন। তাহলে এখানে গ্রাহক আমাকে পরীক্ষায় উচ্চের তাপমাত্রাটাও চাইতে পারে, গ্রাহকের তাপমাত্রা চাইতে পারে। অনেক সময় কোশ্চেন এভাবে বলতে পারতো গ্রাহকের তাপমাত্রা ঠিক রেখে উচ্চের তাপমাত্রা 60 ডিগ্রি বাড়ানো হলে 40 ডিগ্রি বাড়ানো হলে তখন দক্ষতা হচ্ছে কত হয়, মানে কত বেড়ে যায় বা কত কমে যায় এগুলো বলে দিবে, তো তাইলে তখন হচ্ছে গ্রাহকের তাপমাত্রা বা উচ্চের তাপমাত্রা যে কোনোটা বের করতে বলতে পারে। কনসেপ্ট ঠিক রেখে তুমি খালি ক্যালকুলেশন করতে থাকবা, ঠিক আছে, তাহলে মিলে যাবে ইনশাল্লাহ। সোজা ছিল কিন্তু একটু লম্বা ছিল আর কি, ঠিক আছে। ভর্তি পরীক্ষায় তোমাকে তো আর বুয়েট ভর্তি পরীক্ষা দেওয়া তোমার একদম হচ্ছে ইজি সবসময় দিবে না। হ্যাঁ, আর এরপরে প্রবলেমটা দেখি। এখানে একটা প্রশ্ন আছে, বলছে একটি কার্নোচক্রে প্রাথমিক তাপমাত্রা এত কাজ করে, প্রতিটি ধাপে সংকোচন বা প্রসারণের অনুপাত এত, কার্নোচক্রের সর্বনিম্ন তাপমাত্রা ও দক্ষতা নির্ণয় করো। কথাটা বুঝিও, কার্নো ইঞ্জিনে প্রথম ধাপে তাপগতীয় প্রসারণ ঘটে, দ্বিতীয় ধাপে সমষ্ণ প্রসারণ ঘটে, এখানে রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে, তারপর সমষ্ণ সংকোচন ঘটে, তারপর রুদ্ধতাপীয় সংকোচন ঘটে। দেখো এরকম, তাই না? এই তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ইঞ্জিনগুলোতে ভিডিও রেকর্ড কি ঠিকঠাক মতো হচ্ছে? হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো এখানে একটা জিনিস, এইখানে সমষ্ণ প্রসারণ আমরা জানি, এখানে রুদ্ধতাপীয় প্রসারণ আজকে পড়ছি আমরা, রুদ্ধতাপীয় প্রসারণ, এটা হচ্ছে হলো সমষ্ণ সংকোচন, এটা হচ্ছে হলো রুদ্ধতাপীয় সংকোচন। এখন একটা জিনিস মনে রাখবে, এখানে বলছে হচ্ছে হলো আমাদের এই জায়গায় এখানে তাপমাত্রা আমরা জানি এই পুরা লাইনের উপর তাপমাত্রা হচ্ছে T1, এখান থেকে এই জায়গায় আসার পর এখানে পুরা লাইনের উপর হচ্ছে তাপমাত্রা হচ্ছে কি T2। তাইলে তাপমাত্রা চেঞ্জ হয় কোন ধাপে? এখান থেকে যখন এখানে আসে তখন তাপমাত্রা চেঞ্জ হয়।
এই আমারে হচ্ছিল প্রথমে হচ্ছিল এই প্রক্রিয়ায় চেঞ্জ হয়ে তাপমাত্রা কত হয় দেখতে হবে। এটা ধরো T1 দেওয়া আছে, এই যে প্রাথমিক তাপমাত্রা এটা, তাইলে 327 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছিল 327 প্লাস 273, তাহলে এটা 600 কেলভিন। আচ্ছা, এটা যখন 600 কেলভিন, কথা বুঝিও স্যার, একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এখানে বলা আছে প্রতিটি ধাপে সংকোচন বা প্রসারণের অনুপাত 1:6, অর্থাৎ যেখানে যেখানে সংকোচন হয়েছে সেখানে সেখানে আয়তনটা 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আর প্রসারণ ক্ষেত্রে 1:6 মানে হচ্ছে হলো, দেখো প্রসারণ যেখানে যেখানে হবে সেখানে যদি আয়তনটা ধরো ভি থাকে তাহলে এটা 6v 6 গুণ হয়ে যাবে। মানে এখানে যদি আয়তন ভি হয়, এটা যেহেতু প্রসারণ ঘটছে তাইলে এটা কি হয়ে যাবে, 6v হয়ে যাবে। এখানে যদি আয়তনটাকে আমি ভি ধরি, কথা বুঝো, এখানে যদি ভি ধরি তাইলে এখানে আসলে এটা 6v হয়ে যাবে। আর সংকোচনগুলোর ক্ষেত্রে খেয়াল করো, এখানে এই যে এই দুটাতে সংকোচন, এখানে আয়তন যদি ভি হয় তাহলে এটা v/6 হয়ে যাবে এখানে আসার পর। আর যদি এখানেও ঠিক সেম, এই জায়গায় যদি ভি হয় তাহলে এটা হচ্ছিল কি v/ এখানে আসলে 6 হয়ে যাবে। ঠিক আছে, v/ এখানে যদি ভি হয় এখানে v/6। আমি যদি একদম শুরুতে আয়তনটা ধরি, এই যে এটা ধরো এটা ভি, তাইলে এখানে গেলে এটা 6v হয়ে যাবে। এইটা এই জায়গায় গেলে আরও 6 গুণ হয়ে যাবে, মানে অনুপাত দেখো 6 গুণ, প্রসারণের ক্ষেত্রে তত গুণ, আর হচ্ছিল সংকোচনের ক্ষেত্রে তত ভাগ। এটা হচ্ছিল 36v। এটা যেহেতু সংকোচন ঘটছে তাহলে এটার 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে, তাহলে 36v ডিভাইড বাই হচ্ছিল 6, তাহলে এটা কত আসে 6v। এটা আবার এখানে গিয়ে 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই যে এখানে দেখো এটা 6v, এই জায়গায় 6v, এই জায়গায় 6v, এখানে এটা 6 দিয়ে ভাগ, তাহলে হচ্ছিল কি 6 কাটা এটা v, আবার আগের মতো v হয়ে যাবে আয়তন। মোদ্দা কথা, যেখানে যেখানে সংকোচন হবে আয়তনগুলা সেখানে হচ্ছিল 6 ভাগের 1 ভাগ হবে, আর যেখানে যেখানে প্রসারণ হবে সেখানে কি 6 গুণ হয়ে যায়। ঠিক আছে, এটাই তো আমাদের এখানে আমরা জানি না, আমাদের জাস্ট কাজ করতে হবে হচ্ছিল এই রুদ্ধতাপীয় প্রসেসটা নিয়ে, কারণ আমাদের তাপমাত্রা চেঞ্জ হয়েছে কোন ধাপে, এই ধাপটাতে। তো এই ধাপের হচ্ছিল এখানে যদি আয়তনটা ভি হয় এখানে 6v, জাস্ট এটা ধরে নিতে পারি না, তাহলে v1টা হচ্ছিল এটা আর v2টা হচ্ছিল এই প্রসারণ। কিন্তু এটা প্রসারণ দেখে এখানে আয়তনটা, আদি আয়তনটা 1, প্রসারণের ক্ষেত্রে 6, আর ইয়ার ক্ষেত্রে হইতো সংকোচনের ক্ষেত্রে হইতো এটা ভি, যদি এটা সংকোচন ঘটতো আর কি, তাহলে এটা ভি, এটা তো v/6 মানে 6 ভাগের 1 ভাগ আর কি। এই তো এখন আমাদের এটা নিয়ে, আর এখানে তাপমাত্রা T1 দেওয়া আছে, v1 পাইলাম, v2 পাইলাম, কত আমার T2টা বের করতে হবে। তো এটা একটা রুদ্ধতাপীয় প্রসারণ, কারণ আমরা জানি এখানে তাপমাত্রা চেঞ্জ হয়, আবার এখানে একবার তাপমাত্রা চেঞ্জ হয়, এখানে T2 থেকে T1 হয়, এখানে T1 থেকে T2 হয়। তো আমার দরকার T2, তাহলে আমি এই জায়গা নিয়ে করি। তাহলে দেখো এই জায়গা নিয়ে করলেও হতো, তখন আমি এটা ভি ধরতাম, এটা এটা যদি ভি ধরি তাহলে এটা v/6 সংকোচন, তো এটা v2, আর এটা হচ্ছে v1, তখন এভাবে এটা দিয়ে করতাম। বাট তখন হচ্ছিল কি, তখন আমার T2টা পাইতাম, আমি T2 তখন পাওয়া যেত এখান থেকে, সরি এখানে যেহেতু এটা v2, আচ্ছা T2 এখান থেকে আমি তাইলে তখন এটা v2 ধরি, আর এটা হচ্ছিল v1 ধরি, হ্যাঁ T1 এর সাথে মিল রেখে এভাবে করা যেত, অঙ্ক হবে কিন্তু তখন তো T2 বাইর করলে সেম আসবে উত্তর। তা আমি এভাবে হচ্ছিল এই পাশটা নিয়ে করছি না, কারণ এখানে তাপমাত্রা প্রসারণটা নিয়ে করি। তো আমরা জানি হচ্ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় T1 v1 গামা-1 ইকুয়াল টু T2 v2 গামা-1, তাহলে সুতরাং T2 ইকুয়াল টু এই যে T1 ইন্টু v1 বাই v2, একবারে এভাবে হচ্ছিল কি গামা-1 লেখা যায়। তোমাদেরকে আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমস্যা প্রক্রিয়া অঙ্কগুলো করাইছি না, ওখানে কিন্তু এগুলো করাইছি, মনে পড়ে না? মনে পড়লে কেমনে হবে স্যার, মনে পড়তে হবে। দেখো T1টা কত, T1 হচ্ছে 600 কেলভিন, আর v1টা হচ্ছে হলো কত আমার এখানে, v1টা ভি, এই যে v2টা কত 6v, এই দেখো, আর গামার মান দেওয়া আছে ওই যে প্রশ্নে 1.4 মাইনাস 1, তাহলে আহা এখানে একটু ভুল করছি স্যাররা, দেখো তোমরা, এটা হবে 600, এই যে এটার উপরে হচ্ছিল এটা পাওয়ার, তাহলে এটা হচ্ছে হলো ভিবি কাটা 1/6 টু দি পাওয়ার হচ্ছে হলো 0.4 ইন্টু হচ্ছে হলো 600। আমি দেখতে পাচ্ছি এটা 293 কেলভিন, কত 293। তাহলে আমাদের দেখো এখানে তাপমাত্রা ছিল T1, এখানে তাপমাত্রা হয়ে গেলে কত T2 মানে হচ্ছে এটা। তাহলে এবার আমারে বলছে সর্বনিম্ন তাপমাত্রা কত, তাহলে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে এটা। রুদ্ধতাপীয় সংকোচনের পর
T1 থেকে কমে T2 হয়, এটাই হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। আবার এখানে হচ্ছে সংকোচনের ফলে T2 থেকে বেড়ে আবার T1 হবে, হ্যাঁ ওই একই কথা। এখন এটা সর্বনিম্ন তাপমাত্রা বের হওয়ার পর এবার দক্ষতা বের করো, এটা 1 মাইনাস T2 বাই কত T1 ইন্টু কত 100%। তো T1 কত 1 মাইনাস T1 আগেই বের করে রাখছি 600, আর T2 কত 293 আসলো ইন্টু 100%। এই তো এখানে যদি আমি এটা করি দেখি কত আসে, 293 ভাগ হচ্ছে হলো 600 বিয়োগ হচ্ছে হলো 1 ইন্টু হচ্ছে 100। আমি দেখতে পাচ্ছি 51.17% হচ্ছে হলো এই ইঞ্জিনটার কর্মদক্ষতা। তাহলে আমাদের যে এখানে ইঞ্জিনটার কথা বলা হয়েছে সেই ইঞ্জিনটার কর্মদক্ষতা কত 51.17। তাহলে প্রসারণ সংকোচনটা ঠিকঠাক মতো ধরতে পারলেই তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখি কি ম্যাথ আছে। আচ্ছা এরপরে কোনো ম্যাথ নাই, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা এখানে অ্যাড হয়ে তোমাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিতে পারো, আমার সাথে কানেক্টেড থাকতে পারো আর কি। দেখো আমি চেষ্টা করলাম তোমাদের কাছে হচ্ছিল সবগুলা কনসেপ্ট হচ্ছিল এই কার্নো ইঞ্জিন এবং হচ্ছে তাপ ইঞ্জিনের যে বেসিকটা আছে সেই তাপ ইঞ্জিনের বেসিক থেকে, হ্যাঁ তাপ ইঞ্জিনের বেসিকগুলা হচ্ছিল যদি হচ্ছিল আমরা না বুঝে করি বা হচ্ছিল কিভাবে আসলে হচ্ছিল এই কাজটা হয়, সূত্রগুলার প্রমাণ বা হচ্ছে সূত্র প্রমাণ বলবো না, সূত্রগুলা কিভাবে আমরা ডিফাইন করছি, তারপর হচ্ছিল প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সবগুলো অঙ্ক এখানে। তো এগুলো হচ্ছিল অঙ্ক ছিল, এর আগে আমি তোমাদেরকে বুঝাইলাম হচ্ছিল অনেকগুলো ম্যাথ করাইছি, অনেকগুলো মানে একদম সব করাইছি তা না, এগুলো হচ্ছিল এটা হচ্ছিল কার্নো চক্র বুঝাইছি, তার আগে তাপ ইঞ্জিন বুঝাইছি। তাপ ইঞ্জিন কি করে, তাপ ইঞ্জিন হচ্ছে উৎস থেকে গৃহীত একটা তাপের একটা নির্দিষ্ট অংশকে কোথায় কাজে পরিণত করে, অর্থাৎ যান্ত্রিক শক্তি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, দেন একটা অংশ হচ্ছিল সে তাপগ্রাহকে গৃহীত তাপের একটা অংশ তাপগ্রাহকে বর্জন করে, ঠিক আছে। তাপ ইঞ্জিনকে সবাই জানি, তো আমরা জানি তাপ ইঞ্জিনটা হচ্ছে হলো যে ইঞ্জিন তাপ শক্তিকে হচ্ছে হলো যান্ত্রিক শক্তি তথা কাজে পরিণত করে। তো এগুলো হচ্ছিল এইটাই যেখানে কাজে পরিণত করছে, সেখান থেকে কিভাবে ওই ইঞ্জিনের দক্ষতা বের করতে হয় আমরা থিওরি পড়ছি। তার আগে কিন্তু হচ্ছিল আমরা প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এবং হচ্ছিল কার্নোর বিবৃতিগুলো পড়ছিলাম, দ্বিতীয় কার্নোর বিবৃতি না সবগুলোই বিবৃতি পড়ছি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হিসেবে। তো যাই হোক আমরা এতটুকুই রাখি আজকে। কোনো কমপ্লেইন থাকলে বা কোনো কোথাও যদি আমি ভুল বলে থাকি, ভুল হইতে পারে, আমাদের জানার লিমিটেশন বলার লিমিটেশন, আমি যে ভিডিও করতেছি ভিডিওর মধ্যে কোনো একটা জায়গায় ভুল বলে ফেলছি, সেটা আমার চোখে পড়ে না, মানে আমি অ্যাওয়ার ছিলাম না বা হচ্ছিলো কোনো কারণে ভুল হয়ে গেছে, হতে পারে সেটা জানা অথবা অজানা অথবা হচ্ছিলো ভুলে, যেটাই হোক ভুল চোখে পড়লে তোমাদের কমেন্ট সেকশনে জানাবে, অন্যরা যাতে শিখে ফেলতে পারে, ঠিক আছে। আমরা টিচার, আমাদেরও ভুল হতে পারে, আমরাও তো হচ্ছিল, আমি নিজে হচ্ছিল কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েশন করছি হচ্ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর চুয়েট থেকে, কিন্তু আমার তো পিওর ফিজিক্সের ডিগ্রি না, যার কারণে হচ্ছিল আমাদের অবশ্যই কোনো না কোনো জায়গায় লেকিংস থাকতে পারে, আমরা স্টুডেন্ট পড়াতে তারপর হচ্ছে বইগুলো পড়েই আমরা শিখছি, ঠিক আছে। তো ভুল বোঝারও হতে পারে, ভুল জানারও হতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত তো শেখার শেষ নাই। যদি কোথাও কখনো ভুল চোখে পড়ে কমেন্ট সেকশনের সাথে সাথে জানাবে, তাহলে অন্যরা সেটা হচ্ছিল কমেন্ট সেকশন দেখে বুঝে ফেলতে পারবে, আর আমিও দরকার সেটা শিখলাম তোমাদের কাছ থেকে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আমার জন্য আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা। আল্লাহ হাফেজ।